আরে, সমস্যা হবে না। তোমার হোস্টেলে যত টাকা খরচ হয় সেইটুকু দিও। আমি ওর সাথে কথা বলে নিব। আর ও কখনো আমাকে মানা করবে না, বরং খুশিই হবে। কিন্তু শোনো, হোস্টেলে অনেক ধরনের সমস্যা হয়। প্রথম প্রথম তোমার ওইখানে গিয়ে ভালো লাগবে না। ভার্সিটিতে গিয়ে একটা ফ্রেন্ড সার্কেল তৈরি করো, তারপর না হয় হোস্টেলে উঠে যেও। এখন আপাতত ওই বাড়িতেই ওঠো। কিন্তু আমি এত বড় বাড়িতে একা একা থাকবো কি করে? তুমি পুলককে সঙ্গে করে নিয়ে যাচ্ছ না কেন? তোমার বাবাকে বলে ওকেও ঢাকার একটা কলেজে ভর্তি করে দাও। ও তো পড়াশোনায় অনেক ভালো। ওখানে পড়াশোনা করলে আরো ভালো কিছু একটা করতে পারবে। আপনি ঠিক বলেছেন স্যার। আমি ওকেও সঙ্গে করে নিয়ে যাব। আপনি আমার জন্য অনেক উপকার করলেন স্যার। আমি কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। প্রিন্সিপাল স্যার শুকনো কাশলো, তারপর বলল, তুমি আমার মেয়ের মতো। আর তুমি এই গ্রামের হেডমাস্টারের মেয়ে। এইটুকু তো আমি তোমার জন্য করতেই পারি। যাও, বাড়িতে যাও। আর আমি আমার ঢাকার বন্ধুর বাসার ঠিকানা তোমাকে টেক্সট করে পাঠিয়ে দিব। পুষ্প স্যারের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। পুষ্প চলে যাওয়ার পর কেউ একজন প্রিন্সিপাল স্যারের রুমে ঢুকলো, মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। না, ঠিক আছে। ও যাতে কিছু বুঝতে না পারে স্যার, সেই দিকে একটু খেয়াল রাখবেন। আর আমি আপনাকে বাড়ির ঠিকানা টেক্সট করে পাঠিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। ছেলেটা স্যারের সাথে হাতে হাত মিলিয়ে স্যারের রুম থেকে বেরিয়ে গেল। আসতে পারি? সেলিম চৌধুরী অফিস থেকে নিজের কেবিনে বসে কাজ করছিলেন। আওয়াজ শুনে মুখ তুলে তাকিয়ে দেখেন আহমেদ মির্জা দরজায় দাঁড়িয়ে আছেন। সেলিম চৌধুরী মুখে হাসি ফুটিয়ে বলল, আরে মির্জা সাহেব, আসুন আসুন। আহমেদ মির্জা চেয়ারে গিয়ে বসলো। সেলিম চৌধুরী বলল, কী ব্যাপার বলুন? নতুন ম্যাটেরিয়ালস শিপটা কি বিদেশ থেকে চলে এসছে? না, আসলে চৌধুরী সাহেব, আমি আজকে আপনার সাথে পার্সোনাল বিষয়ে কিছু কথা বলতে এসেছিলাম। সেলিম চৌধুরী যেন সবকিছু বুঝতে পারছে, তারপরও বলল, কি বলবেন বলুন? হ্যাঁ। শুনলাম উজান নাকি বিয়ে করেছে, কথাটা কি সত্যি? সেলিম চৌধুরী চোখ নামিয়ে বলল, হ্যাঁ। বিষয়টা কেমন দাঁড়ালো চৌধুরী সাহেব? আমরা তো উজান আর নীলার বিষয়ে, বিয়ের ব্যাপারে কথা বলছিলাম, তাই না? হ্যাঁ, বিয়েটা হঠাৎ করেই হয়ে গেল। আর সবটাই মায়ের ইচ্ছেতেই হয়েছে, তাই এই ব্যাপারে কারো কিছু বলার ছিল না। শুনলাম নাকি উজান তার বউকে বাড়িতে নিয়ে আসেনি, ফেলে রেখে চলে এসেছে। মির্জা সাহেব, এসব সব কিছুই আমাদের ফ্যামিলির বিষয়, তাই এই বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। হ্যাঁ, অবশ্যই এটা আপনাদের ফ্যামিলির বিষয়, কিন্তু এতে আমার মেয়ের জীবনও জড়িয়ে আছে। আজ দুদিন যাবৎ মেয়ের চোখের পানি সহ্য করতে পারছি না আমি। খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দিয়েছে মেয়েটা। এখন বলুন, আমি কি করব? মির্জা সাহেব, সত্যি কথা বলতে কি, আমার কাছেও মনে হয়েছিল উজান আর লিসা মামুনি দুজন দুজনকে ভালোবাসে, তাই আমরা ওদের বিয়ের ব্যাপারটা নিয়ে ভেবেছিলাম। কিন্তু উজান নিজে থেকেই একদিন না করে দিল সে লিসাকে বিয়ে করবে না। হয়তো লিসার তরফ থেকে কিছু ভুল ত্রুটি পেয়েছে, হয়তো তাই উজান এই কথা বলেছে। নয়তো উজান এরকম ছেলে নয় যে সে কোনো সম্পর্ক নিয়ে এমন কেয়ারলেস হতে পারে। চৌধুরী সাহেব, একটা সম্পর্কে একটু রাগ অভিমান হতেই পারে, এটা বাচ্চাদের ব্যাপার। তাছাড়া এখনও ওরা ছোট, সম্পর্কের গুরুত্ব ওরা এখনও বুঝেনি। নিজেদের ইগোটাকে বেশি প্রায়োরিটি দেয়, সেটা ধরে হয়তো উজান বাবা এরকমটা বলেছে। আপনারাও তার কথা বিশ্বাস করে হঠাৎ করে তার বিয়ে পড়িয়ে দিলেন। মির্জা সাহেব, উজানকে এই বিয়েতে কোনো রকম জোর করা হয়নি, ও নিজের ইচ্ছাতেই এই বিয়েটা করেছে। তাহলে ও ওর বউকে সঙ্গে করে নিয়ে আসলো না কেন? এটা সম্পূর্ণ অন্য একটা বিষয়। চৌধুরী সাহেব, এটা অন্য কোনো বিষয় নয়। উজান শিলাকে ভালোবাসে, আর সে এই বিয়েটা নিজের মতের বিরুদ্ধে করেছে। আমার কথা শুনুন চৌধুরী সাহেব, এই বিয়েটা যখন উজানের মতের বিরুদ্ধে হয়েছে, যেহেতু বউ এখনও যখন বাড়িতে আসেনি, তাহলে এই কথাটা লোক সমাজের কানে এখনও যায়নি। আমি বলছিলাম কি, এই বিয়েটা ভেঙে দিন। উজান বিয়ে করেছে, এটা আমার বা আমার মেয়ের কোনো সমস্যা নেই। বিয়েটা ভেঙে গেলে উজানকে আমার মেয়ের হাতে তুলে দিতে প্রস্তুত। মির্জা সাহেব, এই ব্যাপারটা সম্পূর্ণ উজানের নিজস্ব ব্যাপার। আর বিয়ের মায়ের পছন্দ আর ইচ্ছাতেই হয়েছে, তাই এ ব্যাপারে আমি কিছু বলতে বা করতে পারবো না। আহমেদ মির্জা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর কিছু একটা ভেবে আবারও বললেন, চৌধুরী সাহেব, আপনার মেয়ে তো এবার কলেজে ভর্তি হয়েছে, ইন্টার ফার্স্ট ইয়ার পড়ে, তাই না? হ্যাঁ। এখনও বয়স কম। ঠিক আছে, আপনার মেয়ে আর একটু বড় হোক, তারপর আমার ছেলে লন্ডন থেকে আসলে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিব। সেলিম চৌধুরী হেসে বলল। সইদা করতে চাইছেন? আহমেদ মির্জাও হেসে বলল,
আরে না, কি বলছেন, সদা করব কেন? আপনার মেয়ে আর আমার মেয়ে, সে তো একই কথা। এই ব্যাপারটা আপনার ক্ষেত্র। নিজের মেয়ে মনে করে আমার মেয়ের কথাটা ভাববেন। আপনি আমার মেয়ের কথা না ভাবলেও আমি কিন্তু আপনার মেয়েকে অলরেডি পুত্রভাবে বধূ হিসাবে মেনে ফেলেছি। আর বাকি থাকলো ব্যবসা। আপনার উজানের সাথে একটু কথা বলুন। জান, এবার ডিলটা আমাদের সাথে নাকচ করে দিয়েছে। এটা কেমন হলো বলুন? এতদিনের ব্যবসায়িক সম্পর্ক আমাদের। আসলে আমি দেখতে পাচ্ছি উজান আর উদয় যাবৎ থেকে এই ব্যবসার দায়িত্ব নিয়েছে, তবে থেকে এই চৌধুরী গ্রুপের সাথে যাদের পুরনো ব্যবসায়িক সম্পর্ক, তাদেরকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে। নতুনত্বের নামে নিজেদের নতুন এরিয়া গড়ে তুলতে চাচ্ছে। হ্যাঁ, এটা ভালো। আর আপনারও তো বয়স হয়েছে, নিজের ছেলে নেই, একটা মেয়েকে বিয়ে দিয়ে পায়ের উপরে পা তুলে বসে বসে খেতে পারবেন। আগে পরে তো ওরা দুই ভাইয়ে ব্যবসা সামলাবে, তাই ওরা নিজেদের মতো করে ব্যবসাটা সামনে নিতে শিখছে। আহমেদ মির্জা লম্বা একটা শ্বাস টেনে চেয়ার ছেড়ে উঠে বলল, ঠিক আছে, আজকের জন্য উঠি, আবার পরে কথা হবে। এই কথা বলে আহমেদ মির্জা চলে গেল। সেলিম চৌধুরী আহমেদ মির্জার যাওয়ার দিকে তাকিয়ে রইল। ওনার বলা শেষ কথাগুলো সেলিম চৌধুরীকে খুব ভাবাচ্ছে। পুষ্পের স্কলারশিপ পাওয়ার কথা শুনে বাড়িতে সবাই অবাকের সাথে সাথে খুব খুশিও হলো। তার সাথে ভালো একটা থাকার ব্যবস্থাও হয়ে গেছে। বশির হায়াত বলল, সত্যিই প্রিন্সিপাল স্যার আমার মেয়ের জন্য অনেক কিছু করলেন। ওনার এই উপকারের কথা আমি সারা জীবন মনে রাখবো। পুষ্প বাবার কাছে গিয়ে বলল, বাবা, প্রিন্সিপাল স্যার বলছিলেন পুলককেও ঢাকায় ভর্তি করিয়ে দিতে। ওখানে থাকার সমস্যা নেই, ওর পড়াশোনাও ভালো হবে, আর তাছাড়া ও আমার সাথে থাকলে আমার জন্যও ভালো হবে। পুলক এগিয়ে এসে বাবার কাছে বায়না ধরে বলল। হ্যাঁ বাবা, আমিও ঢাকায় গিয়ে ভর্তি হব, প্লিজ বাবা। বশির হায়াত হেসেই বলল, আচ্ছা ঠিক আছে, পুষ্প তো স্কলারশিপ পেয়ে গেছে, ওর পড়াশোনার জন্য যে টাকাটা রেখেছিলাম ওইটা তো আর লাগবে না। সেই টাকা দিয়ে তোকে কলেজে ভর্তি করিয়ে দিব। পুলক খুব খুশি হলো। খুশিতে সে চিৎকার করে সারা বাড়ি মাথায় করে ফেলেছে। তার আনন্দ দেখে কে, সবাই খুশি। টেবিলে থাকা উজানের ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখে অ্যাডভোকেট কামরুল হাসানের ফোন। সঙ্গে সঙ্গে কলটা রিসিভ করলো উজান। হ্যালো, আসসালামু আলাইকুম, অ্যাডভোকেট আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম উজান। আমাদের স্টে অর্ডারটা কোর্ট থেকে বাতিল করা হয়েছে উজান। উজান ভ্রুকুচকে বলল, কেন? কেউ হয়তো এই মামলাটা নতুন করে হাইকোর্টে আপিল করেছে। আমাদের তৈরি থাকতে হবে উজান, কিছুদিনের মধ্যেই আমাদের কাছে কোর্টের নোটিশ আসবে। মামলাটা হয়তো কেউ চালিয়ে নিয়ে যেতে চাইছে, আর সে কে হতে পারে তুমি নিশ্চয় সেটা বুঝতে পারছো। উজান গম্ভীর গলায় বলল, নিবিড় খন্দকার, তাহলে সে ফিরেছে। হবে হয়তো। আমি বুঝতে পারছি আঙ্কেল, আপনি এই বিষয়ে আর কাউকে জানানোর প্রয়োজন নাই। আমি খোঁজ নিচ্ছি, আর আপনি খুব তাড়াতাড়ি কিছু একটা করুন। উজান হাতের কাজ ফেলে সঙ্গে সঙ্গে অফিস থেকে বেরিয়ে গেল। রায়হানও তার পিছু পিছু গেল। উজানের গাড়ি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে থামলো। উজান দ্রুত পায়ে ভেতরে চলে গেল, সরাসরি এসপি জীবনের কাছে গেল। এসপি জীবন উজানকে দেখে আশ্চর্য না হয়ে বলল, আসুন মিস্টার উজান চৌধুরী, ভিতরে আসুন। উজান চেয়ারে বসে বলল, মনে হয় আমার আসার অপেক্ষায় ছিলেন। আপনাকে তো আসতেই হতো, কারণ সেদিন দেশে ফিরে এসেছেন। উজান তার ছেলের হাসি দিয়ে বলল, আমি ভয় পাই না ওকে। যে সত্য মিথ্যার ভেদাভেদ বোঝার চেষ্টা করে না, তাকে উজান চৌধুরী অন্তত ভয় পায় না। আপনার কি মনে হয় এত সহজে সবকিছু ছেড়ে দিব? কিন্তু তো ছেড়ে দিতে বলেছে ওকে, সত্যটা খুঁজে বের করুক। কোনো মিথ্যার পেছনে দৌড়াচ্ছে। ওর কাছে তো এটাই সত্য, ওর কাছে যা সত্য তা আমার কাছে মিথ্যা। কিন্তু কে মানাবে তাকে সেই কথা? সে তো কারো কথা শুনতে চায় না, আর বুঝতেও চেষ্টা করে না। সেটা তার সমস্যা, সে যে ভুল ছিল সেটা আমি প্রমাণ করে দেব। উজান আর কিচ্ছু না বলে কেবিন থেকে বেরিয়ে গেল। উজান চলে যাওয়ার পর এসপি জীবন তার ড্রয়ার থেকে একটা ছবি বের করে নিজের চোখে সামনে মেলে ধরল। কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থেকে বলল, তুমি যখন আমার সাথে ছিলে তখন নিজের মনের আবশ্যক কথাগুলো তোমার সামনে বলতে পারিনি নিশি, নিজের চোখের সামনে আর অন্য কোনো হয়ে যেতে দেখছি তোমায়। কিন্তু জানো নিশি, মনে মনে কষ্ট পেলেও এভাবে খুশি ছিলাম যে তুমি ভালো থাকবে, কিন্তু তুমি তো ভালো ছিলে না। না, আমি জানি না সত্যিটা কি। তুমি তোমার সঙ্গে করে সব সত্য নিয়ে চলে গেছো। কে বের করবে এই সত্য? কে বের করবে তোমার এভাবে চলে যাওয়ার রহস্য? কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থেকে বলল, উদয় বারান্দার চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছে। ঠান্ডা বাতাস তার শরীরে হিম ধরিয়ে দিয়েছে। মালা সবসময় উদয়ের পাশেই থাকে। তার কখন কি লাগে সব দিকে নজর মালা। আর তাছাড়া এই মানুষটার কাছাকাছি থাকতেও
যেন ভালো লাগে তার। মালা আলমারি থেকে একটা চাদর বের করতেই চাদরের ভেতর থেকে একটা খাম নিচে পড়ে যায়। মালা খামটা হাতে তুলে নিয়ে খুলে দেখে একটা মেয়ের ছবি। মেয়েটার গায়ের রং শ্যামবরণ, ডাগর ডাগর চোখ, মায়াবী মুখ। খুব সুন্দর দেখতে মেয়েটি। ভ্রু কুচকালো মালা, মনে মনে ভাবলো। উদয়ের আলমারিতে এই মেয়ের ছবিটাকে আবার পরক্ষণেই তার মন বলল, হয়তো কোনো কলেজ ফ্রেন্ড হবে। এই ভেবে ছবিটা সযত্নে আলমারিতে রেখে দিল মালা। হাতের চাদরটা নিয়ে তাড়াতাড়ি বারান্দায় চলে গেল। চেয়ারে শুয়ে থাকা ঘুমন্ত উদয়ের শরীরটা চাদর দিয়ে ঢেকে দিল, যেন বেহায়া বাতাস আর তার শরীরে কাঁপন ধরাতে না পারে। পারলে মালা চাদরের জায়গায় নিজের শরীর দিয়ে উদয়ের শরীরটা ঢেকে দিত। চাদরের জায়গায় নিজেকে ভাবতে মালার শরীরে এক অদ্ভুত কম্পন সৃষ্টি হলো। লজ্জা পেল মালা, গুটি গুটি পায়ে এগিয়ে গেল ঘুমন্ত উদয়ের দিকে। মাথার পাশেই বসে চুলে হাত বুলাতে বুলাতে বলল, ভালোবাসি আপনাকে, খুব বেশি ভালোবাসি। বস, আজ 1 সপ্তাহ যাবৎ জনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোনের অপর পাশ থেকে ভ্রু কুচকে স্ন্যাক গ্যাংয়ের কিং গম্ভীর কণ্ঠে বলল, খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? এই 1 বছর ওকে দেশের বাইরে রাখছিলাম, এই 1 বছর পর দেশে ফিরে এসেই উধাও হয়ে গেছে। বুঝতে পারছি না বস। ও কি পুলিশের হাতে ধরা পড়েছে নাকি? কেউ ওকে গুম করে দিয়েছে? তাড়াতাড়ি খোঁজ নাও। ও নিখোঁজ মানে আমি রিস্কে থাকা, আমারই ভুল হয়েছে। সেদিন প্রথম ও আমার মুখ দেখে ফেলেছিল, সেই দিনই ওকে আমার মেরে ফেলা উচিত ছিল। ওকে বাঁচিয়ে রাখা আমার মোটেও ঠিক হয়নি। জি বস, কিন্তু বস, ও তো আপনার কাছ থেকে নিজের জীবন ভিক্ষে নিয়েছিল আর আপনার কথা দিয়েছিল কেউ কোনোদিন ওর মুখ থেকে আপনার পরিচয় জানতে পারবে না। যদি আপনার পরিচয় বদলে নিজের জীবনও দিতে হয়, সে নিজের জীবন দিয়ে দিবে, তারপরও আপনার পরিচয় কারো কাছে বলবে না। তাহলে তুমি বলতে চাইছো ওকে কেউ মেরে ফেলেছে? বুঝতে পারছি না, তবে আপনি চিন্তা করবেন না বস, আমি খুব তাড়াতাড়ি খোঁজ নিচ্ছি ও কোথায় ঘাপটি মেরে আছে। এই কথা বলে স্ন্যাক গ্যাংয়ের খোকন ফোনটা রেখে দিল। খোকনের ফোনে বলা কথাগুলো জানালার বাইরে থেকে টাইগার গ্যাংয়ের একটা ছেলে সবকিছুই লুকিয়ে শুনছিল। সে আস্তে আস্তে খুব সাবধানে স্ন্যাক গ্যাংয়ের আস্তানার এরিয়া থেকে বেরিয়ে গেল। সে নিরাপদ একটা জায়গায় এসে টাইগারকে সরাসরি কল দিল। কিছু খোঁজ পেলে? সঙ্গে সঙ্গে টাইগার বসা থেকে উঠে দাঁড়ালো। চোখ দুটো বড় বড় হয়ে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে বলল, সিওর? বুঝতে পেরেছি। এবার আমার কাজটা অনেকটাই সহজ হয়ে গেছে। এবার আমার শুধু টার্গেট থাকবে ওই স্ন্যাক গ্যাং। এই কথা বলেই টাইগার ফোনটা রেখে দিল। জনি স্বীকার করেছিল না সে কোনো গ্যাংয়ের লোক, কিন্তু মারা যাওয়ার পর তার গ্যাংয়ের লোকজন তো অবশ্যই তাকে খোঁজ করবে। সেজন্যই টাইগার প্রতিটা মাফিয়া গ্যাংয়ের পেছনে একজন করে নিজের লোক লাগিয়ে দিয়েছিল। যে গ্যাং জনির খোঁজ করবে সেই হবে টাইগারের আসল টার্গেট। কারণ ওই গ্যাংয়ের খোঁজ করতে গিয়েই ইন্সপেক্টর নিশি আর তার মা মার্ডার হয়েছিল। কিছু তো আছে এই গ্যাংয়ে, না হলে নিশি আর তার মাকে এভাবে মরতে হতো না। পুষ্পক ঘুরে ঘুরে চারদিকটায় তাকিয়ে তাকিয়ে দেখছে। কত বড় একটা ভার্সিটি, এর চারদিকে যেন পুষ্পের স্বপ্ন বিচরণ করছে। চাইলেই যেন সেই স্বপ্ন ধরা যায়। এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে পুষ্প নামক এক শ্যামবতী মেয়েটার জীবনে। পুষ্পর ভর্তির কার্যক্রম খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। যেন মনে হচ্ছে তারা আগে থেকেই পুষ্পকে চেনে। কোনো রকম ভোগান্তি ছাড়া ডিরেক্টলি ভর্তি নিয়ে নিল। পুষ্পের ভর্তির পর বশির হায়াত পুলককেও ভালো একটা কলেজে ভর্তি করিয়ে দিল। তারপর তাদের নিয়ে চলে গেল প্রিন্সিপাল স্যারের দেওয়া ঠিকানায়। বাড়িতে কলিং বেল চাপতেই একজন মাঝবয়সী লোক দরজা খুলে দিল। রতন মিয়া, তিনি এ বাড়িটা দেখাশোনা করেন। বশির হায়াত, পুষ্প আর পুলক বাড়ির ভেতরে ঢুকলো। 6 রুমের একটা ডুপ্লেক্স বাড়ি। পুরোটাই দামি দামি ফার্নিচার আর শোপিস দিয়ে সাজানো। বাড়ির এখানে সেখানে বিভিন্ন ধরনের ফুলদানিতে সুন্দর সুন্দর তাজা ফুলও রাখা আছে। বাড়িতে কেউ নেই, তারপরও বাড়িটা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে রতন মিয়া। রতন মিয়া তাদের উদ্দেশ্যে বলল, আপনাদের জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। বশির হায়াত বলল, আপনি জানেন আমরা আসব? হ্যাঁ, জানি তো। বাড়ির মালিক ফোন করে আমাকে সব বলে দিয়েছে। আপনারা নিশ্চিন্ত মনে এই বাড়িতে থাকতে পারেন। কিন্তু ভাড়া হিসেবে তো প্রতি মাসে আমাদের টাকা দিতে হবে, সেটা বলে দিলে ভালো হতো। আমি এই বিষয়ে কিছুই জানি না। আপনারা যা দিবেন তাই হবে। আসলে এই বাড়িটা তো এমনিতেই পড়ে আছে, তাই সেই সব নিয়ে কোনো চিন্তা নেই। না দিলেও বাড়ির মালিক কিছু মনে করবে না। না না, এসব কি বলছেন? ভাড়া আমরা অবশ্যই দিব, না হলে আমার ছেলে মেয়ে এই বাড়িতে থাকতে তাদের অস্বস্তি হবে। পুষ্প বাবার কানের কাছে গিয়ে আস্তে করে বলল, বাবা, আমাদের এই বাড়িতে থাকার প্রয়োজন নেই। এত বড় বাড়ি, এত সব দামি দামি ফার্নিচার,
চারিদিকে সব দামি দামি জিনিসপত্র, এসব আমরা দেখে রাখতে পারবো না। চলো আমরা এখান থেকে চলে যাই। পুষ্প কথাটা আস্তে বললেও রতন মিয়া সবকিছুই শুনেছে। রতন মিয়া হেসে বলল, আপনি কোনো চিন্তা করবেন না মামুনি, আমি তো থাকবোই সবকিছু দেখাশোনা করার জন্য। বশির হায়াত বলল, আচ্ছা, আপনি তো এই বাড়িতে থাকবেন, তো আপনাকে কি কি দিতে হবে? মানে না না, আমাকে আপনাদের কিছু দিতে হবে না। আমাকে যে দেওয়ার সেই দিয়ে দিবে। আপনি নিশ্চিন্ত মনে আপনার মেয়েকে এখানে রেখে যেতে পারেন। আসলে সবকিছু তারই জন্যই। এই কথা বলে রতন মিয়া সঙ্গে সঙ্গে জিহ্বায় কামড় দিয়ে চুপ করে গেল। পুষ্প ভ্রু কুঁচকে বলল, আপনি কিছু বললেন? না না মামুনি, আমি কিছু বলিনি। আপনি কি খেতে পছন্দ করেন সবকিছু আমাকে বলে দিবেন। আমি আপনাকে সবকিছু রান্না করে দিব। আপনি শুধু মুখে বললেই হবে। পুষ্প বলল, না, না, আমাদের নিজেদের রান্না আমরা নিজেরাই করে নিতে পারবো। আমাদের সমস্যা হবে না এতে। কিন্তু আমার তো সমস্যা হবে মামুনি। আমি আমার রান্না ঘরে কাউকে ঢুকতে দেই না। এখানে থাকতে হলে আপনার আমার হাতের রান্নাই খেতে হবে। আপনি শুধু মন দিয়ে পড়াশোনা করুন। আপনার আর কিছু করতে হবে না। আপনি শুধু বলবেন আপনি কি খেতে চান। আপনি যা খেতে চান আমি তাই রান্না হবে। পুষ্প পুলক একে অপরের দিকে তাকালো। বশির হায়াত ছেলে মেয়েদের দিকে তাকিয়ে হেসেই বলল, এত চিন্তা করছিস কেন? ওনার কথা শুনেই বোঝা যাচ্ছে উনি খুব ভালো একজন মানুষ আর দায়িত্বশীলও বটে। তোরা এখন থাকলে অন্তত আমি নিশ্চিন্তে থাকবো। তোরা খাবার দাবার নিয়ে কোনো কিপটামো করবি না। রতন ভাইকে আমি টাকা দিয়ে দিব, উনি বাজার করে উনি তোদের রান্না করে খাওয়াবো। পুষ্প হেসেই বাবাকে জড়িয়ে ধরলো। বশির হায়াত মেয়েকে দুহাতে আগলে নিল। পুলক পাশে থেকে বলল, শুধু মেয়েকে সবসময় আদর করো, আমাকে একটু তো ভালোবাসে না। বশির হায়াত হেসে ছেলেকেও বুকে জড়িয়ে ধরলেন। পুষ্প পুলককে রাগানোর জন্য বলল, সত্যি বাবা আমায় বেশিই ভালোবাসে। আমাকে দেখে রাখার জন্যই তো তোকে এখানে এনে ভর্তি করিয়েছে। হ্যাঁ, সেটা তো আমি খুব ভালো করেই জানি। তারা তিনজন একসাথেই হাসলো। পাশ থেকে রতন মিয়াও হেসে উঠল। বশির হায়াত বলল, যে জন্যই ভর্তি করি, তবে পড়াশোনা কিন্তু ঠিকঠাক ভাবে করা চাই। তুই কিন্তু পড়াশোনাতে খুব ফাঁকি দিস। পুষ্প বলে উঠে, বাবা তুমি কোনো চিন্তা করো না তো। আমি আছি তো। আমি ওর পড়াশোনার উপর খেয়াল রাখবো। পুষ্পের কথা শুনে পুলক মুখে ভেঙচি কাটে। বেশ কিছুক্ষণ থেকে খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকেই বশির হায়াত চলে গেলেন। বিশাল বড় ড্রয়িং রুমের 4টা কোণায় 4টা ক্যামেরা লাগানো আছে। সেই ক্যামেরা দিয়ে দূর থেকে কেউ একজন বসে যেন এই সব কিছুই দেখছে। বশির হায়াত চলে যাওয়ার পর রতন মিয়ার ফোনে কল আসে। ফোনের অপর পাশ থেকে কেউ একজন বলল, চাচা, সারাদিন ওর অনেক ধকল গেছে, একটু বিশ্রামের প্রয়োজন। এই কথা বলে সে ফোনটা রেখে দিল। রতন মিয়া পুষ্পের কাছে গিয়ে বলল, মামুনি, আপনার বাবা তো চলে গেছে। এবার একটু ঘরে গিয়ে বিশ্রাম নিয়ে নিন। সারাদিন তো অনেক ধকল গেছে। পুষ্প রতন মিয়ার দিকে তাকিয়ে মুখে হাসি ফুটিয়ে বলে, কালো চেহারায় মুখ ভর্তি দাড়ি, কপালটার উপরিভাগে কালো দাগ পড়ে গেছে, হয়তো নামাজ পড়ার কারণে এই দাগ হয়েছে। পুষ্প বলল, রতন চাচা, আমি কোন ঘরে থাকবো একটু দেখিয়ে দিবেন? রতন পুষ্পকে নিয়ে উপরে চলে গেল। দরজা খুলে একটা ঘরের ভেতরে ঢুকতেই পুষ্প দেখল ঘরটা অনেক বড় আর খুব সুন্দর ফার্নিচার দিয়ে সাজানো। চারিদিকে বিভিন্ন রকমের ফুল রাখা আছে ফুলদানিতে। পুষ্প বলল, চাচা আমার এত বড় ঘর লাগবে না, আমাকে ছোট্ট একটা ঘর দিলেই হবে। কিন্তু আপনার জন্য তো এই ঘরটাই ঠিক করে রাখা আছে মামুনি। ঠিক করে রাখা আছে মানে? কে ঠিক করে রেখেছে? না মানে আমি ঠিক করে রেখেছি। আসলে অন্য সব ঘরগুলো এখনো পরিষ্কার করা হয়নি, তাই আপনাকে এই ঘরেই থাকতে হবে। পুষ্প আর কিচ্ছু বলল না। ঘরে ঢুকেই তার কাপড় চোপড় আলমারিতে গুছিয়ে রেখে ঘরটা একটু নিজের পছন্দ মতো গুছিয়ে নিল। তারপর বারান্দায় গিয়ে দাঁড়ালো। যতদূর চোখ যাচ্ছে ব্যস্ত শহর। পুষ্প শহরের ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে বলল, তুই আর আমি আজ একই শহরে মালা। একই শহরে থেকে আমরা আজ কতটা দূরে। চাইলেই দেখা করতে পারি না, মন খুলে দুজনেই মুক্ত বাতাসে প্রাণ খুলে একটু হাসতে পারি না। তুই আর আমি একই শহরে আজ মালা। একই শহরে থেকে আজ আমরা কতটা দূরে। চাইলেই দেখা করতে পারি, মন খুলে দুজনে মুক্ত বাতাসে প্রাণ খুলে একটু হাসতে পারি। কিন্তু চাই না আমি। তোর আর আমার মধ্যে আজ ওই চৌধুরী বাড়ি বাধা হয়ে দাঁড়িয়ে আছে। তুই আছিস চৌধুরী বাড়ির ভেতর আর আমি বাইরে। আমি কখনোই ওই চৌধুরী বাড়িতে পা রাখবো না। খুব ইচ্ছে করছে তোকে একটু দেখতে, তবুও না। তুই ভালো থাক, তাতেই আমি খুশি। চোখ ছলছল করে উঠল পুষ্পর। দুফোঁটা অশ্রু গড়িয়েও পড়ল গাল বেয়ে।
ঠিক তখনই মাগরিবের আজানের মধুর ধ্বনি শোনা গেল চারদিক থেকে। পুষ্প হাত দিয়ে চোখের পানি মুছে ঘরে গিয়ে মাগরিবের নামাজটা আদায় করে বিছানায় গায়ে এলিয়ে দিল। সঙ্গে সঙ্গে আবার বিছানা থেকে উঠে বসলো। মনে হচ্ছে তার উপর কেউ যেন নজর রাখছে। আশেপাশে তাকিয়ে ভালো করে দেখে নিল একবার। না, কোথাও তো কিচ্ছু নেই। পুষ্প এবার নিশ্চিন্তে বিছানায় শুয়ে পড়ল। ফোনের অপর পাশ থেকে ফোনের স্ক্রিনে চোখ রেখে কেউ একজন মুচকে হাসলো। ক্রিং ক্রিং ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করতে ওপাশ থেকে খোকন বলল, বস, জনিকে পেয়ে গেছি, তবে জীবন্ত নয়। কে খুন করেছে ওকে? সেই খোঁজ এখনো পাইনি। এটা তো শিওর যে জনি পুলিশের হাতে ধরা পড়েনি, কারণ পুলিশ ওকে কখনোই প্রাণে মেরে ফেলবে না। ও ওদের রাজ সাক্ষী ছিল। খোঁজ নাও খোকন, মাফিয়াদের মধ্যে কেউ হয়তো আমার পিছনে লেগে গেছে, কিন্তু কে সে যে নিশি আর ওর মায়ের খুনের কারণ জানতে চায়? বস, হয়তো সে অন্য কেউ হবে। মাফিয়াদের মধ্যেও কেউ হবে না, কারণ মাফিয়াদের কারো এত দায় পড়েনি যে অন্য কোনো মাফিয়ার খুনের রহস্য বের করবে। তারাই তো প্রতিদিন কোনো না কোনো খুনের রহস্য। অন্য কেউ তো বটেই খোকন, কিন্তু সে মাফিয়া সেজে বসে আছে, হয়তো শুধু আমাকে খুঁজে বের করতে। কিন্তু এমন তো কাউকে মনে হয়নি বস। তবে হ্যাঁ, একজন আছে যে আপনার মতোই আড়াল থাকতে চায়। এখন পর্যন্ত তাকে কেউ দেখেনি। টাইগার, ওর সাথে মিটিংয়ের ব্যবস্থা করো, বোঝার চেষ্টা করো ও আসলে কি চায়। জি বস, আপনি যা বলবেন। রাত প্রায় 1টা। সারাদিনের ক্লান্তিতে পুষ্প ঘুমের ঘোরেই চলে গেছে। ঘরে হালকা আলোর হলুদ রঙের টেবিল ল্যাম্প জ্বলছে। আজ শরীর পর্যন্ত চাদর জড়ানো। চুলগুলো খোলা, ফ্যানের বাতাসে চুলগুলো খোলা ফ্যানের বাতাসে উঠছে। উড়ন্ত চুনগুলো মুখে এসে বাড়ি খাচ্ছে। তবুও মেয়েটা ঘুমের ঘোরেই পড়ে আছে। একটা পুরুষালী হাত পুষ্পের অবাধ্য চুলগুলো তার কানের পেছনে গুজে দিল। হালকা নড়ে উঠল পুষ্প। তারপর আবারও বেঘরে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। মায়াবী মুখটার পানে তাকিয়ে পুরুষালী ঠোঁট দুটো প্রসারিত হলো। মনের ভেতর থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, আখি যুগল সে তো পদ্মা ফুলের নেই, ওষ্ঠদয় যেন শিউলি ফুলের মোহিত, কেশগুচ্ছ সে তো বেলি ফুলের সুবাস, অঙ্গ সে তো লতানো গাছের প্রতিফলন, সেই অঙ্গানের ঘ্রাণে যে এক কালো গোলাপ। এই বলে পুষ্পের গলার কাছে এসে নাক টেনে ঘ্রাণ নিতে লাগলো কালো পোশাকে মোড়ানো মানুষটা। মুহূর্তেই যেন মাতাল করে দিল তার মন মস্তিষ্ক। হাতের উল্টো পাশ দিয়ে পুষ্পের গালে স্লাইড করতে করতে ঠোঁট গিয়ে ঠেকলো আঙ্গুল দুটোতে। ওদিকে পুরুষালী হাতের ছোঁয়ায় ঘুমন্ত পুষ্প কেঁপে কেঁপে উঠছে, বড় বড় নিঃশ্বাস ফেলছে। ঘাম ঝরছে শরীর বেয়ে। পুষ্পের এই অবস্থা দেখে হাতটা বাড়িয়েও রিমেট হাতে নিয়ে এসিটা অন করে দিল। তারপর আবারও পুরুষালী হাতটা বিচরণ করতে লাগলো পুষ্পের পুরো মুখে। কিন্তু যখনই হাতটা পুষ্পের গলা ছাড়িয়ে বুকের কাছে এসে পৌঁছায়, ঠিক সেই সময় পুষ্পের ঘুমটা ভেঙে যায়। সে চোখ খুলে শোয়া থেকে উঠে বসে। কাপা কাপা হাতে টেবিলের আলোটা বাড়িয়ে দিয়ে এক গ্লাস পানি খেয়ে নেয়। বিছানা থেকে পুরো ঘরটা পর্যবেক্ষণ করে। পুরো ঘর খালি। দরজার দিকেও চোখ রাখে না, দরজা তো ঠিক সেভাবেই লক করা, যেভাবে সে নিজের হাতে লক করেছিল। বড় একটা নিঃশ্বাস ফেলে আবারও শুয়ে পড়ল। স্বপ্ন দেখেছে হয়তো, কিন্তু এত বাজে স্বপ্ন কেন দেখতে হলো তাকে? একটা পুরুষের হাত, ছি। কিন্তু শোয়া থেকে এসির দিকে চোখ পড়তে ভ্রু কুচকে উঠল পুষ্পের। ঘরের এসি অন করা, কিন্তু সে তো এসি অন করেনি। তাহলে এসি কি করে চালু হলো? কিন্তু নিজে থেকে তো এসি চালু হবে না। একটু মনে করতে লাগলো পুষ্প, সে কি ঘুমের ঘরে এসি অন করেছিল? হবে হয়তো। এই ভেবে আবারও চোখ বুঝলো পুষ্প। শহর থেকে বহু দূরে বড় একটা পরিত্যক্ত গ্যারেজের ভেতর একপাশে একটা লোহার খাঁচার ভেতরে প্রায় 50টারও বেশি ছোট ছোট বাচ্চাদের আটকে রাখা হয়েছে। তাদের মুখে কস্টেপ দিয়ে মুখ বন্ধ করে রেখেছে, যাতে তাদের কান্নার আওয়াজ বাইরে না যায়। আর এমনিতেও মাঝরাত, তার উপর শহর থেকে বহু দূর, কারোই বা কানে যাবে এই বাচ্চাদের কান্নার আওয়াজ? গ্যারেজের এক পাশের টেবিলে নান্নু গ্যাংয়ের কয়েকটা ছেলে মদের আড্ডা নিয়ে বসে আছে। তারা গাড়ি আসার অপেক্ষা করছে। গাড়ি আসলে এই ছোট ছোট বাচ্চাদের গাড়িতে তুলে দিয়ে আজকের মতো তাদের কাজ শেষ। গাড়ি এই বাচ্চাদের নিয়ে যাবে কক্সবাজার সমুদ্র সৈকতে। সেখানে তাদের জন্য জাহাজ রাখা আছে। এই জাহাজে করেই বাচ্চাগুলো পাচার হয়ে যাবে বিদেশে। ঠিক সেই সময় গ্যারেজের শাটারটা খোলার আওয়াজ এলো। ছেলেগুলো মাতাল চোখে তাকিয়ে দেখে কালো পোশাক, কালো চশমা, কালো মাস্ক পরা বিশাল শরীর নিয়ে একজন দাঁড়িয়ে আছে। তার পেছনে প্রায় 10টারও বেশি কালো পোশাকধারী ছেলে অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নান্নু গ্যাংয়ের একটা ছেলে বলল, টাইগার এগিয়ে এলো তাদের কাছে। ঘাড় ঘুরিয়ে দূরে থাকা ওই লোহার খাঁচার দিকে তাকালো। 6 বছর থেকে 12 বছরের বাচ্চাদের আটকে রাখা হয়েছে।
6 থেকে 12 বছরের বাচ্চাদের আটকে রাখা হয়েছে। মুখে কস্টিপ দিয়ে মুখ বন্ধ করে রাখা হয়েছে, যাতে তাদের কান্নার আওয়াজ কারো কানে না পৌঁছায়। তবে এই ছোট ছোট চোখ দিয়ে বয়ে যাচ্ছে অবিরাম কান্নার স্রোত। টাইগার বাচ্চাগুলোর দিকে তাকিয়ে চোখ বন্ধ করে হাত মুষ্টিবদ্ধ করে নিল। তারপর চোখ খুলে রক্তিম চক্ষু নিয়ে বলল, কি হচ্ছে এখানে? এই ছোট ছোট বাচ্চাদের এখানে আটক করে রাখা হয়েছে কেন? এই কথা বলে ছেলেরা গ্লাসে থাকা অবশিষ্ট মদটুকু মুখে নিয়ে চেয়ারে বসতে গেলে শক্ত একটা লাথি পড়লো টেবিলে। টেবিল সহ ছেলেগুলো হুমড়ি খেয়ে পড়লো মাটিতে। ছেলেগুলো মাতাল শরীর নিয়ে আবারও উঠে দাঁড়িয়ে বলল, আর এই মুহূর্তে বাচ্চাদের না ছাড়লে আমি তোদের এখানেই পুঁতে রেখে দেব। নাকটা আমার বেশি লম্বা, তাই কি আর করবো বল? ওই দিন সবার সামনে বলে দিয়েছিলাম না আমি, নারী শিশু আর অসহায় বস্তির গরিবদের ছাড় দিয়ে সবাইকে কাজ করতে হবে। এই কথা বলে ছেলেটা চেয়ারটা মাটি থেকে তুলে বসে পড়ল। তার সঙ্গে সঙ্গে অন্য ছেলেরাও বসে পড়ে। টাইগার আর কিচ্ছু না বলে বেরিয়ে গেল গ্যারেজ থেকে। ছোট ছোট বাচ্চাগুলো বন্ধমুখী ইশারা করে তাকে ডাকছে। টাইগার এক পলক তাদের দিকে তাকিয়ে আবারও নিজের ছেলেদের নিয়ে বেরিয়ে গেল। টাইগারকে এভাবে চলে যেতে দেখে ছেলেটা বলল, টাইগার গ্যারেজ থেকে বেরিয়ে আসার পর টাইগার গ্যাংয়ের নাদিম এগিয়ে এসে বলল। টাইগার হাত দেখিয়ে নাদিমকে থামিয়ে দিয়ে বলল, সবসময় সব ব্যাপারে নিজের শক্তি প্রয়োগ করা বুদ্ধিমানের কাজ নয় নাদিম। কখনো কখনো দুর্বলতা প্রকাশ করেও বিপরীত পক্ষকে ঘায়েল করা যেতে পারে। টাইগার এই কথা বলে ফোন বের করে পুলিশ স্টেশনে ফোন করলো। ওপাশ থেকে এসপি জীবন ফোন রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? আমি টাইগার। টাইগারের কথা শুনে জীবনে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। টাইগারের ফোন মানেই কোনো এক মাফিয়ার অপরাধের সন্ধান। কিন্তু আজ পর্যন্ত এই টাইগারের সন্ধানই করতে পারলো না এসপি জীবন। আর সত্যি করতে বলতে ওভাবে সন্ধান করার চেষ্টাও করেনি। কারণ এই মাফিয়া জগতে সব মাফিয়াদের বিরুদ্ধে অপরাধের টুকটাক প্রমাণ থাকলেও এই টাইগারের নামে এখনো কোনো অপরাধ পুলিশের কাথায় যুক্ত হয়নি। বরং আড়ালে থেকে পুলিশকে সাহায্যই করে গেছে টাইগার। ঢাকা থেকে প্রায় 2000 মাইল দূরে একটা গোডাউনের ভিতর প্রায় 50টার ও বেশি বাচ্চা আটক আছে। খুব তাড়াতাড়ি আসলে বাচ্চাদের পাচারের হাত থেকে বাঁচানো সম্ভব। এই কথা বলে টাইগার ফোন রেখে দিল। এসপি জীবন সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে তার পুলিশ ফোর্সকে ফোন দিল রেডি হতে। আজ পুষ্প প্রথম ভার্সিটিতে ক্লাস করবে। একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিল পুষ্প। পুলকও ওদিকে রেডি। চল আপু, আমি রেডি। পুষ্প ভাইয়ের দিকে তাকিয়ে হাসলো। পুষ্প রতন মিয়াকে বলল। রতন মিয়া বলল, চাচা আমি ভার্সিটিতে যাচ্ছি, আর পুলকও কলেজে যাবে। রতন মিয়া বলল, বাইরে আপনার জন্য গাড়ি দাঁড়াইয়া আছে মামনি, গাড়ি নিয়ে যান। পুষ্প ভ্রুকুচকে বলল, গাড়ি? কার? এই বাড়ির মালিকেরই গাড়ি, গ্যারেজ পড়ে আছে, তাই মালিক বলছে আপনারা গাড়িটা ব্যবহার করতে পারেন। গাড়ি? না না, আমাদের গাড়ি লাগবে না। আমার ভাইয়ের সাথে বাইক আছে, আমরা বাইকে করেই যাব। পুলক পুষ্পকে কানে কানে বলল। আহা, আপু দিচ্ছে যখন নিয়ে নে না, তারে কি হয়েছে? পুষ্প চোখ রাঙিয়ে তাকালো পুলকের দিকে। পুলক চুপ করে গেল। রতন মিয়া আবারও বলল, মামনি সংকোচ বোধ কইরেন না, মালিক নিজে ফোন করে বলেছে আপনারা এই গাড়ি ব্যবহার করতে পারেন। আসলে গাড়িটা শুধু গ্যারেজে পড়ে থাকে, মেশিন বইসে যাইব তো তাই। না রতন চাচা, আমরা এই গাড়ি ব্যবহার করতে পারবো না। এই কথা বলেই পুষ্প চলে যেতে চাইলে রতন মিয়া আবারও বলল, মেশিনটা বইয়া যাবিব, তাই কইছিলাম আর কি। গাড়ি ভাড়ায় লাগিয়ে দেন চাচা, গাড়ি বসে থাকবে না আর টাকাও আসবে। তাহলে আপনি রিক্সা ভাড়া যা দিতেন তাই না হয় দিয়েন। না চাচা, রিক্সা ভাড়া দিয়ে কখনো গাড়ি ভাড়া হয় না। আর তাছাড়া আমাদের রিক্সা ভাড়াও লাগবে না, আমরা বাইকে করেই যাব। আপনি অন্য কাউকে গাড়িটা ভাড়া দিয়ে দিন। কথাটা বলে পুষ্প আর পুলক বাড়ি থেকে বেরিয়ে গেল। তারা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর রতন মিয়া কাউকে ফোন করলো। হ্যালো বাবা, মামুনি তো গাড়ি ছাড়াই বাইরে হইয়া গেল, এত করে বলার পরও গাড়ি নিয়ে গেল না। ঠিক আছে চাচা, ও স্বাধীন মতো চলুক। ফোনের অপর পাশ থেকে কেউ একজন বলল। ফোন রেখে দিয়ে পুরুষালী ঠোঁট দুটো প্রসারিত হয়ে বলল, তুমি খুব জেদি মেয়ে পুষ্পরানী, তোমার এই জেদ আমার খুব পছন্দ। উজান সেলিম চৌধুরীর কেবিনে ঢুকতেই সেলিম চৌধুরী উজানকে দেখে বলল। বসো ওজান। উজান চাচার সামনের চেয়ারে বসে বলল, আমাকে ডেকেছো কেন চাচু? মানে আহমেদ মির্জা আমাকে খুব করে অনুরোধ করেছিল তাদের সাথে যেন আর ডিলটা ফাইনাল করে ফেলি। খুব সস্তা দামে উনি আমাদের সাথে ডিল করতে রাজি আছেন। সস্তার দুরবস্থা জানো তো চাচ্ছু? যদি দুরবস্থা না হতো তাহলে অবশ্যই আমি ওনার সাথে ডিলটা ফাইনাল করে ফেলতাম।
উনি আমাদের সাথে চালাকি করতে চেয়েছিলেন। উনি ভেবেছিলেন উনি আমাদের বিশ্বাস জুগিয়ে ফেলেছেন, আর ওনার উপর বিশ্বাস করেই আমরা ওনার দেয়া ম্যাটেরিয়াল ভালো করে যাচাই না করে ওনার সাথে ডিল করে ফেলব। বিশ্বাসের সুযোগ নিতে চেয়েছিলেন আমাদের। আর ওনার মেয়েকে তো আমি সাফ সাফ মানা করে দিয়েছি যে এবারের ডিলটা আমরা ওনাদের সাথে ফাইনাল করব না। তাহলে কেন উনি আবারও তোমার কাছে এসে রিকোয়েস্ট করবেন? সব কিছু ঠিক আছে উজান, কিন্তু এটা একবার চিন্তা করে দেখো, ওনার সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক। ওই যে বললাম না, বিশ্বাসের সুযোগ নিতে চেয়েছে। আমি অলরেডি এক বিদেশ কোম্পানির সাথে ডিলটা ফাইনাল করে ফেলেছি চাচু। তারপরও যদি মির্জা কোম্পানি আমাদের পছন্দ মতো ম্যাটেরিয়াল দিতে পারে তাহলে আর একবার না হয় ভেবে দেখব। এই কথা বলে উজান সেলিম চৌধুরীর কেবিন থেকে বেরিয়ে গেল। সেলিম চৌধুরী মনে মনে বলল, বিদেশি কোম্পানির সাথে ডিল ফাইনাল করে ফেলেছো, অথচ আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলে না উজান? তাহলে তুমি কি আমাকে এই কোম্পানির কিছু মনেই করো না? আমার বয়স হয়ে গেছে, নিজের ছেলে নেই, সেই সুযোগে তুমি কি আমাকে কোম্পানি থেকে বাদ দিতে চাচ্ছ? উজান নিজের কেবিনে গিয়ে বসতে ফোনটা বেজে উঠল তার। উকিল সাহেবের ফোন। ফোনটা রিসিভ করলো উজান। অপর পাশ থেকে উকিল সাহেবের কথাগুলো শুনে বুকটাও মোচড় দিয়ে উঠল তার। যে ভয়টা পেয়েছিল ঠিক সেটাই হলো। সঙ্গে সঙ্গে ফোন রেখে দিয়ে অফিস থেকে বেরিয়ে গেল উজান। বাড়িতে হঠাৎ করে উকিল সাহেবকে দেখে সবাই ঘাবড়ে গেল। আয়শা চৌধুরী উকিল সাহেবকে বলল, কি ব্যাপার উকিল সাহেব, হঠাৎ করে আপনি এই সময়ে? উকিল সাহেব মাথা নিচু করে বলল, কোর্ট থেকে নোটিশ এসেছে ম্যাডাম, মামলাটা আবার কোর্টে উঠেছে। আয়শা চৌধুরী সহ সবাই একে অপরের দিকে তাকালো। আয়শা চৌধুরী বলল, কি? জি ম্যাডাম, আমি কোর্টে স্টে অর্ডারের জন্য আবেদন করি, কিন্তু আমার আবেদন নাকচ করা হয়েছে। আমি সেই কথা উজানকে জানিয়েছিলাম। আমি আগেই বুঝতে পেরেছিলাম কেউ একজন মামলাটা নতুন করে আপিল করেছে, আর সেই জন্যই আমাদের স্টে অর্ডারটা বাতিল করা হয়েছে। জলি চৌধুরী ভয়ার্থ কণ্ঠে বলল। এখন কি হবে উকিল সাহেব? উদয় তার ছেলের হাসি দিয়ে বলল, কি আর হবে মা, আমাকে জেলে যেতে হবে। উদয়ের কথায় মালা অবাক হয়ে উদয়ের দিকেই তাকালো। জলি চৌধুরী সঙ্গে সঙ্গেই কান্না শুরু করে দিয়েছে। ছেলের কাছে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে বলল, না বাবা, আমি তোকে কোথাও যেতে দিব না। উদয় বলল, কেতো না মা, এটাই তো হওয়ার ছিল। আয়শা চৌধুরী বলল, উকিল সাহেব, থেমে থাকা মামলাটা নতুন করে কে আবার আপিল করেছে? মিস্টার নিবিড় খন্দকার। নিবিড় খন্দকারের কথা শুনে সবাই যেন চুপ করে গিয়ে একে অপরের দিকে তাকালো। আয়শা চৌধুরী উকিল সাহেবকে আবারও বলল, উকিল সাহেব প্লিজ, আপনি কিছু একটা করুন। যত টাকা লাগে, যা কিছু লাগে তাই করুন। আমি তো চেষ্টা করেছি ম্যাডাম, দেখি কি করা যায়। উদয় বলল, কিছু করতে পারবে না দাদিমা। ও বলেছিল ও আমাকে ছাড়বে না। ও ফিরে এসে ঠিক সেটাই করলো। তোমরা শুধু শুধু চেষ্টা করো না দাদিমা। আমাকে জেলে ঢুকিয়েছে, যদি শান্তি পায় তাহলে পা, আমি জেলে যেতে রাজি। জলি চৌধুরী ছেলের মুখে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এসব কি বলছিস বাবা? তোকে আমি কখনোই জেলে যেতে দিব না। আমি এখনই উজানকে ফোন করছি, উজান নিশ্চয়ই কিছু একটা করবে। উকিল সাহেব বলল, উজানকে আমি আগেই জানিয়ে দিয়েছি ম্যাডাম। উজান বাবা গেছে নিবিড় খন্দকারের সাথে কথা বলতে। পুরো বাড়ি নীরবতায় ছেয়ে গেছে। উদয় নিজের ঘরে একা বসে আছে। বলেছে তাকে কেউ ডিস্টার্ব না করতে। জলি চৌধুরীও নিজের ঘরে বসে কাঁদছে। আয়শা চৌধুরী নিজের ঘরে গিয়ে বড় বড় নেতা মন্ত্রীদের ফোনে একের পর এক ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু আইনের কাছে কি এসব কিছু কাজে লাগবে? আজ মালা নিজেকে নিজে খুব একা মনে হচ্ছে। মনে হচ্ছে এই বাড়িতে শুধু সে একটা জীবন্ত মানুষ মাত্র, আর কিছু নয়। কেউ তাকে কিচ্ছু বলছে না। নিজের স্বামী জেলের আসামি, কিন্তু সেই স্ত্রী হয়ে কিছুই জানে না। সবাই তার কাছ থেকে সবকিছু গোপন করেছে। কেউ ভালো করে কথা বলতে চাইছে না। এই সময় পুষ্প যদি তার পাশে থাকতো, তাহলে হয়তো এতক্ষণে তার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যেত। সবার মুখের উপর জানতে চাইতো সত্যটা কি, কিন্তু আফসোস সে সেটা পারবে না, কারণ সে তো পুষ্প নয়। মালা গুটি গুটি পায়ে বিছানায় গিয়ে বসলো। উদয় রকিং চেয়ারে মাথা ফেলে চোখ বন্ধ করে রেখেছে। ঘরে কারো আসার আওয়াজ শুনতে পেয়ে বলল, কি মালা? মাথা নাড়িয়ে মালা আস্তে করে বলল, আমি জানি তোমার মন অশান্ত হয়েছে সত্যিটা জানার জন্য। এখনো পর্যন্ত নিশ্চয় তোমাকে কেউ কিচ্ছু বলেনি। মালা মাথা নেড়েই বলল, না। উদয় তার ছেলের হাসি দিয়ে বলল, দেখো, এখন এই বাড়ির সবাই তোমার কাছ থেকে সবটা লুকানোর চেষ্টা করছে, ভয় পাচ্ছে তোমাকে। তুমি যদি আমাকে ফেলে চলে যাও তাই, কিন্তু আমার কোনো ভয় নেই। আমি কিন্তু তোমাকে আগে সব কিছু জানাতে চেয়েছিলাম, কিন্তু তুমি শুনতে চাওনি। আমি চাই সত্যিটা জেনে তুমি আমাকে ফেলে চলে যাও, কারণ এমনিতেও তোমাকে আমার কোনো দরকার নেই। তাই আমি আজ তোমাকে সত্যটা বলবো, যদিও মাথাটা একটু ধরেছে, তারপরও বলবো। আমি আপনার মাথাটা একটু টিপে দিব? না, দরকার নেই। উদয় হাত দেখিয়ে মালাকে না করে আবারও বলতে লাগলো,
আমি একজন খুনের আসামি মালা। মালার চোখ আপনা আপনি বড় হয়ে গেল। ভয় পেয়ে গেল সে উদয়কে। মনের মধ্যে হাজারটা প্রশ্ন জাগছে। কাকে খুন করেছে উদয়? কেনই বা খুন করেছে? আর অন্ধ চোখে সে কি করেই বা খুন করলো? কোনো ভুল নাকি ইচ্ছাকৃত? উদয় বলল। নিশ্চয়ই ভয় পাচ্ছ আমায়। মালা চুপ করে রইল। উদয় হেসেই বলল। জিজ্ঞেস করবে না কাকে খুন করেছে? কাপা কাপা গলায় বলল মালা। কাকে? আমার হবু বউকে, আমার ভালোবাসাকে, যাকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম তাকে। উদয়ের এই কথাগুলো যেন কথা নয়, তীর হয়ে বিঁধছে মালার বুকের ঠিক অন্তঃস্থলে। আর সেই তীর মালার অন্তঃস্থলকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। দু চোখ বেয়ে অশ্রু বেয়ে যাচ্ছে, যাকে নীরব কান্না বলা চলে। উদয় আবারও বলতে লাগলো। খুব ভালোবাসতাম আমি নিশিকে। আমি প্রথম ওকে ভালোবেসেছিলাম। প্রথম দেখাতেই ও আমার হৃদয়ে জায়গা করে নিয়েছিল। তাহলে কি কাল রাতে আলমারি থেকে যে ছবিটা মালার হাতে পড়েছিল সেই তাহলে উদয়ের ভালোবাসা? তার হবু বউ নিশি? নিশি খন্দকার, ঢাকা শহরের রাজনৈতিক নেতা, যাকে এক নামে গরিবের নেতা বলে সবাই চেনে। সে আশরাফ খন্দকারের একমাত্র মেয়ে। হ্যাঁ, একটা ছেলেও আছে ওনার, নিবিড় খন্দকার। বাবা মা আর বড় ভাইকে নিয়ে খুব সুন্দর একটা পরিবার ছিল নিশির। সম্পদের কোনো কমতি নেই। প্রাচুর্যের মধ্যেই বড় হয় নিশি আর নিবিড়। কিন্তু তাদের বাবার এই প্রাচুর্য ছুতে পারেনি তাদের এই দুই ভাই বোনকে। উদম্য সাহস, আত্মবিশ্বাস আর শক্ত মনোবল নিয়েই বড় হয়েছিল নিশি আর নিবিড়। সবাই মনে করে তাদের এই সাহস, আত্মবিশ্বাস আর শক্ত মনোবল হয়তো তারা তাদের বাবার কাছ থেকে পেয়েছে, কারণ তাদের বাবা সাহসী এক নেতা, গরিবের নেতা বলেই সবাই চিনে ওনাকে। কিন্তু নিশি আর নিবিড়ের সবটাই ছিল তাদের মা দোয়েল খন্দকারের থেকে পাওয়া। যৌবনকালে তিনি একজন সাহসী লয়ার ছিলেন। ছেলে মেয়েকেও তার মতোই সত্য, ন্যায় পরায়ণ আর নিষ্ঠাবান বানাতে চেয়েছিলেন, বানিয়েও ছিলেন। নিশি পুলিশ ডিপার্টমেন্টেই চাকরি করত। খুব সাহসী পুলিশ অফিসার ছিল নিশি। আর নিবিড় এদেশের খুব নামকরা অ্যাডভোকেট। জীবনে কোনো কেসে জিত ছাড়া হার হয়নি নিবিড়ের। চৌধুরী গ্রুপ দেশের নামকরা কোম্পানির মধ্যে একটি। সেই কোম্পানিরই অংশীদার উদয় চৌধুরীর গাড়িটা খুব দ্রুত বেগে চলছিল রাস্তা দিয়ে। জরুরি একটা মিটিং ধরায় খুব তাড়া ছিল তার। ইন্সপেক্টর নিশি খন্দকার সেই রাস্তা দিয়ে পুলিশের গাড়ি করে যাচ্ছিল। দ্রুত বেগে এভাবে একটা গাড়িকে যেতে দেখে ট্রাফিক পুলিশ পথ আটকায় উদয় চৌধুরীর। নিশি ট্রাফিক পুলিশের কাছে ঝামেলার কথা জানতে চাইলে ট্রাফিক পুলিশ নিশিকে জানায় এই গাড়ির কোনো কাগজ নেই, আর তার জন্য ওরা ওকে ঘুষ অফার করেছে। ঘুষের কথা শুনে নিশিরও রাগ আকাশচুম্বী হয়ে যায়। ওইদিকে নিশিকে দেখে আপনা আপনি পা দুটো থেমে যায় উদয়ের। এক শ্যামবতী কন্যা সামনে দাঁড়ানো তার। এত এত মেয়ে দেখেছে সে, কিন্তু এত মায়াভরা মুখ কোথাও দেখেনি। মুহূর্তেই যেন প্রেমে পড়ে গেছে মেয়েটার। প্রথম দেখায় প্রেম যাকে বলে। নিশি উদয়ের ড্রাইভারের কাছে এসে বলল গাড়ির কাগজ দেখাতে, না হলে দ্রুত বেগে গাড়ি চালানোর জন্য মামলা ঢুকে দিবে। ড্রাইভার উদয়ের কাছে গিয়ে বলল। স্যার আপনি কিছু বলুন, না হলে আমাদের নামে মামলা করে দিবে। কিন্তু উদয়ের কোনো দিকেই মনোযোগ ছিল না। সে শুধু এক দৃষ্টিতে নিশির দিকেই তাকিয়েছিল। ড্রাইভার এবার আর কোনো উপায় না পেয়ে বলল। আপনি জানেন এই গাড়ি কার? চৌধুরী গ্রুপের বড় ছেলে উদয় চৌধুরীর। নিশি এক পলক তাকালো উদয়ের দিকে। বাবা মায়ের মুখে শুনেছে এই নাম, আর তাছাড়া টিভিতেও দেখেছে তাদের। সেলিব্রিটি থেকে কোনো অংশে কম নয় এই পরিবার। কোনো একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করার সময় সেই প্রোডাক্টের গুণগান তুলে ধরতে তো চ্যানেলের মালিকদের কাছেই ভিড়তে হয় তাদের। আর চ্যানেলের মালিকরাও হয়েছে সেই রকম। টাকার জন্য পোশাক, জুতো, ব্যাগ, কসমেটিকের খবরও ব্রেকিং নিউজ হিসেবে দেখাতে পিছু পা হয় না। নিশি আবার উদয়ের সামনে গিয়ে বলল। আপনার কিছু বলার আছে? না হলে আমি কিন্তু গাড়িটা থানায় নিতে বাধ্য হব। আমাকে ওর সঙ্গে করে নিয়ে যান। ভ্রু কুচকালো নিশি, বলল। বুঝলাম না। আমি আপনার প্রেমে পড়ে গেছি, আপনি আপনার সঙ্গে করে আমাকে নিয়ে যান। রাগ, ক্ষোভ আর বিরক্তিতে ছেয়ে গেল শ্যামবতী মেয়েটার পুরো মুখ। দাঁতে দাঁত চেপে বলল। রাস্তায় দাঁড়িয়ে একজন পুলিশ অফিসারকে ইফটিজিং করা হচ্ছে। সাথে থাকা হাবিলদারদের বলল। এই ওনার গাড়িটা থানায় নিয়ে যাও, সঙ্গে করে ওনাকেও। সঙ্গে সঙ্গে দুজন উদয়ের হাতে হাত করা পরিয়ে তাকে পুলিশের গাড়িতে তুলল। নিশি বসলো সামনের সিটে। পুরো রাস্তা উদয় নিশির দিকেই তাকিয়েছিল। নিশি পেছন থেকে আর চোখে উদয়কে দেখছিল, আবার চোখ সরিয়েও ফেলেছিল। মনে মনে বলেছে, এখন পাগলের পাল্লায় পড়েছি। থানায় নিয়ে গিয়ে উদয়কে জেলের ভেতর না ঢুকিয়ে নিশির সামনেই বসিয়ে রাখা হয়েছে। যতই হোক শহরের এত বড় নামকরা একটা কোম্পানির মালিক। উদয় শুধু নিশির দিকেই তাকিয়ে আছে। নিশির খুব বিরক্ত বোধ হচ্ছে উদয়ের এভাবে তাকিয়ে থাকা দেখে। সে ভালো করে কাজে মনোযোগও দিতে পারছে না। অল্প কিছুক্ষণ পর উজান আর সেলিম চৌধুরী চলে আসে পুলিশ স্টেশন। নিশির সাথে কথা বলে প্রয়োজনীয় সব কিছুতে সাইন টাইন করে উদয়কে নিয়ে চলে যেতে চাইলে উদয় উজানকে ইশারা করে নিশিকে দেখিয়ে বলে।
দেখ তো ভাই, তোর ভাবিকে পছন্দ হয় কিনা? উজান আরেক পলক তাকালো নিশির দিকে, সবকিছু বুঝতে পেরে মুচকি হেসে বলল। খুব পছন্দ হয়েছে। পরদিনই নিশির বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে চলে যায় চৌধুরী বাড়ির সবাই। সেই প্রস্তাবে রাজিও হয়ে যায় খন্দকার পরিবার। কিন্তু বিয়ের দিন তারিখ ঠিক করতে গেলে সমস্যা হয় আরেক। নিশির এক কথা, তার বড় ভাইকে ছেড়ে সে কখনোই বিয়ে করবে না। নিশির বড় ভাই নিবিড় খন্দকার ব্যারিস্টার ট্রেনিং কোর্স করতে 9 মাসের জন্য ইংল্যান্ডে যাবে। 2 দিন পরই তার ফ্ল্যাট। উদয়ের খুব মন খারাপ হয়ে যায়। 9 মাসের জন্য বিয়েটা পিছিয়ে গেল। উদয়, উজান, নিবিড় আর এসপি জীবন নিশির বাড়ির ছাদেই বসে আড্ডা দিচ্ছে। এসপি জীবনের মুখটা মলিন হয়ে আছে। নিজের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল সে। বাবা মা কেউ নেই বলে নিজের বিয়ের প্রস্তাব নিজের মুখে বলতে একটু সংকোচবোধ হচ্ছিল এতদিন। কিন্তু আজ সত্যি সত্যিই নিশিকে বউ করতে চায় সে। তাই প্রস্তাব নিয়ে এসেছিল তার বাড়িতে। কিন্তু ভাবতেই পারেনি তার আগেই নিশি অন্য কারো হয়ে গেছে। জীবনের মলিন মুখ দেখে উদয় তার পিঠে হাত রেখে বলল। কি ব্যাপার ভাই, মুখটা এমন করে রেখেছো কেন? মনে হচ্ছে প্রেমের ছ্যাঁকাটাকে খেয়ে ফেলেছো। ছ্যাঁকা নয়, ছ্যাঁকার থেকেও বেশি কিছু। যার কাছ থেকে ছ্যাঁকা খেয়েছো বলেছো তাকে অন্য কাউকে বেছে নাও। বলো তোমার কেমন মেয়ে পছন্দ, আমি তোমার জন্য তোমার পছন্দ মতো মেয়ে খুঁজে বের করবো। জীবন বলল। আমার কথা বাদ দাও, এই আশফল প্রেমিকের কথা শুনে কি বা লাভ হবে? তার চেয়ে বরং তোমার কথা বলো। তোমার পছন্দ তো জেনেই ফেললাম। এবার উজান, নিবিড়, তোমরা বলো তোমাদের কেমন মেয়ে পছন্দ। নিবিড় আনমনেই বলে ওঠে। এক শ্যামবতী কন্যা মনের মধ্যে আঁকা। উজান নিবিড়ের পাশে দাঁড়িয়ে দূরে আকাশের দিকে তাকিয়ে বলল। কেন স্পেশাল করে শ্যামবতী কেন? নিবিড় ওই দূর আকাশের জলজল করা তারাগুলোর দিকে তাকিয়ে বলল। হ্যাঁ, শ্যামবতী কন্যা আমার জন্য স্পেশাল। এই শ্যামবতী মেয়েদের মধ্যেই অন্যরকম এক সৌন্দর্য আছে। আমার মায়ের দিকে তাকালেও আমি সেই সৌন্দর্য খুঁজে পাই। তাই আমিও এক শ্যামবতী কন্যার প্রেমেই মরতে চাই। উজান হেসেই বলল। তাহলে আমি এক শ্যামবতী কন্যার প্রেমেই বাঁচতে চাই। নিবিড় উজানের কথাগুলো শুনে হেসে বলে। আরে আমি প্রেমে মরার কথা বলেছি ভাই, প্রেমে মরা, যে মরার কোনো পছন্দ ধরে না। সবাই একসঙ্গে হেসে বলল। 2 দিন পর নিবিড় ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ডে চলে গেল। 2 মাস কেটে গেল। উদয় আর নিশি একে অপরকে এখন খুব ভালো করেই বুঝে। বুঝে বললে ভুল হবে, তারা যেন একে অন্যের জন্যই বাঁচে। মনে হয় এই দিনগুলো আরো আগে কেন এলো না তাদের জীবনে। নিশি পুলিশ স্টেশনে নিজের কাজ করছিল। সামনে থাকা ফোনটা বেজে ওঠে। এসপি জীবনের ফোন। ইয়েস স্যার। এই কণ্ঠস্বর শুনলেই যেন জীবন থমকে যায়। হ্যালো স্যার। ঘোর কাটলো জীবনের। ফোনের ওপাশ থেকে বলল। আমার কাছে এমন খবর এসেছে, তোমার এরিয়ার ভিতরে বড় স্কুল মাঠের পাশে একটা পুরনো গ্যারেজ নিজেদের আস্তানা গড়ে তুলেছে কিছু বখাটে ছেলেরা। সেখানে মাদক বিক্রি হয়, আর এই মাদক খেয়ে অনেক স্কুল ছাত্ররা মাদকাসক্ত হয়ে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি তোমার টিম নিয়ে এখানে যাও। ওদের ধরতে পারলে ওদের পিছনে কে আছে সেটাও খোঁজ পাওয়া যাবে। জি স্যার, এক্ষুনি যাচ্ছি। নিশি ফোন রেখে দিয়ে সঙ্গে সঙ্গে নিজের টিম নিয়ে বেরিয়ে গেল। পুলিশের যাওয়ার আগে ওই আস্তানায় খবর পৌঁছে গিয়েছিল যে পুলিশ আসছে। এটা নিশ্চয়ই পুলিশদের মধ্যে কেউ তাদের খবর দিয়ে দিয়েছে। ওই আস্তানায় নিশি তার টিম নিয়ে কাউকে পেল না। ঠিক সেই সময় একটা ট্রাকে আসার আওয়াজ শোনা গেল। নিশি সঙ্গে সঙ্গেই লুকিয়ে পড়ে। সঙ্গে তার সাথে থাকা সবাইকে বলল লুকিয়ে পড়তে। জনি নামের একটা ছেলে ট্রাকে করে মাদক নিয়ে আস্তানার গ্যারেজে ঢুকলো। আসলে সে জানতো না এই আস্তানায় পুলিশ আসবে। তাকে কেউ জানায়ও নি। গ্যারেজের আস্তানায় কাউকে দেখতে না পেয়ে জনি তার ফোন বের করে কাউকে ফোন করে। আরে আমি জনি বলছি। কি কই তোরা সবাই কই? আমি তো মাল নিয়ে চলে এসেছি। ওপাশ থেকে কেউ কিছু বলল না। তাই শুনে জনি বলল। কিন্তু এখানে তো কোনো পুলিশ টুলিশ নেই। মনে হয় এই জনির আসার খবর পেয়ে পালিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজ মাল নিয়ে ফেরত যাচ্ছি। লিডার এসেছে, তার একটু খাতির যত্ন করতে হবে। নিশি জনির মুখে তার লিডারের কথাগুলো শুনে সে ভেবে নিল যে যদি জনিকে ফলো করে তাহলে এই গ্যাংয়ের পেছনে কে আছে তা সহজেই ধরা যাবে। নিশি জনি চোখকে ফাঁকি দিয়ে তার ট্রাকে উঠে গেল। ফোনে কথা বলা শেষ হলে জনিও ট্রাক নিয়ে চলে গেল। সে বুঝতেই পারলো না তার ট্রাকে পুলিশ আছে। নিশি ট্রাকের উপরে ঘাপটি মেরে বসে আছে। ঠিক তখনই নিশির ফোনটা বেজে ওঠে। জীবনের ফোন। নিশি ফোন রিসিভ করে আস্তে আস্তে বলল। হ্যালো স্যার। নিশি, তুমি কোথায়? হাবিলদার বলল তুমি নাকি ট্রাকে উঠে পড়েছো। কিন্তু জি স্যার, জনি নামের একটা ছেলে ওর ফোনে বলেছিল ওর লিডারের কথা। আমি ওর পিছু নিলে আমি ওদের সম্পর্কে সবকিছু জানতে পারবো। নিশি, তুমি কি একা কেন ওদের পিছনে নিতে গেলে? তুমি এখনই ফিরে এসো। আমাকে নিয়ে চিন্তা করবেন না স্যার, আমি সাবধানে থাকবো। এই কথা বলে নিশি ফোনটা রেখে দিল।
ট্রাক গিয়ে থামলো জঙ্গলের ভেতরের একটা বাড়ির সামনে। জনি ট্রাক থেকে নেমে সোজা বাড়ির ভেতরে চলে যায়। নিশিও ট্রাক থেকে নেমে জানলায় উকি দিয়ে দেখে বেশ কয়েকজন এই ঘরে আছে। তাই সে যদি জানলায় থাকে তাহলে খুব সহজেই ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই নিশি তার ফোনের ভিডিও চালু করে জানলায় রেখে দূরেই লুকিয়ে পড়ল, যাতে ফোনে সবকিছু রেকর্ড হয়। প্রায় সন্ধে হয়ে এসেছিল। সন্ধ্যার পরপরই কিছু লোক সেই বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে করে চলে গেল। অন্ধকার আর তার মধ্যে লোকগুলোর মুখে মাস্ক পরা ছিল, তাই নিশি কারো চেহারা দেখতে পায়নি। সবাই চলে যাওয়ার পর নিশি আস্তে করে জানলা থেকে তার ফোনটা নিয়ে নিল। নিশি ফোনের ভিডিওটা অন করতেই যাবে, ঠিক সেই সময় জনি নামের ছেলেটা তাকে দেখতে পেয়ে কে বলে চিৎকার করতে লাগে। নিশি নিজের ফোনটা পকেটে রেখে দৌড় দেয়। জনি তার পেছন পেছন দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে নিশি রাস্তায় এসে পড়ে। রাস্তায় এসপি জীবন গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। নিশি সঙ্গে সঙ্গেই ওই গাড়িতে উঠে পড়ে। জনি নিশিকে খুব ভালো করেই চিনে ফেলেছে। নিশিকে গাড়িতে উঠে যেতে দেখে জনিও থেমে গেল। নিশি খুব হাঁপাচ্ছে। জীবন তাকে পানির বোতলটা এগিয়ে দিতে নিশি ঢকঢক করে অনেকখানি পানি খেয়ে নিল। জীবন জিজ্ঞেস করলো, কি দেখতে পেলে? আমি কিছু দেখতে পাইনি, তবে ফোনে সব ভিডিও রেকর্ড করেছি। দেখি ফোনটা। নিশি তার পকেট থেকে ফোন হাতে নিয়ে দেখে ফোনে চার্জ নেই। প্রায় অনেকক্ষণ ভিডিও রেকর্ড হওয়ার কারণে চার্জ শেষ হয়ে গেছে। নিশি বলল, ও শিট, ফোনে তো চার্জ নেই। আচ্ছা ঠিক আছে, এত ব্যস্ত হওয়ার কিছু নেই, প্রমাণ তো আমাদের সাথেই আছে। তুমি আজ বাড়িতে চলে যাও, কালকেই না হয় সব দেখা যাবে। জীবন নিশিকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। বাড়িতে গিয়ে নিশি ফোনটা চার্জে দিয়ে ভিডিওটা আগে দেখে নিল। ভিডিওতে নিশি কাকে দেখেছিল সেটা আবারও ফ্ল্যাশব্যাকে জানানো হবে। ওই দিন রাত 2টো। হঠাৎ করে উদয়ের ফোনটা বেজে ওঠে। নিশির ফোন। এত রাতে নিশির ফোন দেখে উদয় আশ্চর্য হয়ে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে নিশি বলল, হ্যালো উদয়, তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো, মা হার্ট অ্যাটাক করেছে। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে, বাবা বাড়িতে নেই, আমার খুব ভয় করছে। নিশির বাবা বাড়িতে নেই সেটা উদয় জানে। উনি জরুরি কাজে ঢাকার বাইরে একটা মিটিংয়ে গিয়ে আটকে গেছে, তাই আজ আর বাড়িতে আসেনি। উদয় সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। গাড়ি এসে থামলো নিশির বাড়ির সামনে। যেহেতু নেতার বাড়ি ছিল তাই এ বাড়ির সিকিউরিটিও ছিল খুব শক্ত। বাড়ির সামনে দুজন দারোয়ান রাত দিন ডিউটি করত। যেহেতু উদয় এ বাড়ির হবু জামাই ছিল তাই তাকে এত রাতে কেউ আটকালো না। উদয় বাড়ির ভেতরে ঢুকেই দেখে পুরো বাড়ি নীরব। উদয় নিশি নিশি বলে ডাকতে ডাকতে কিছুটা এগোতেই হঠাৎ তার পেছন থেকে জোরে আঘাত করলো কেউ। সঙ্গে সঙ্গে উদয় জ্ঞান হারিয়ে নিচে পড়ে গেল। উদয় জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করে হসপিটালের বেডে। প্রায় 4 ঘন্টা পর উদয়ের জ্ঞান ফিরে আসে। চোখ খুলে উদয় চারপাশটা ঝাপসা দেখে। বেড থেকে উঠতে গেলে মাথায় প্রচুর ব্যথা অনুভব করে। সে ব্যথা নিয়ে উদয় বেড থেকে উঠে অস্থির হয়ে পড়ল কেবিন থেকে বেরিয়ে যাওয়ার জন্য। বাইরে সবাই অপেক্ষা করছিল। নার্স বাইরে গিয়ে উদয়ের জ্ঞান ফিরে এসেছে বলতেই সবাই ভেতরে ঢুকে। উদয় সামনে দাঁড়ানো সবার মুখও ভালো করে চিনতে পারে না, কেমন ঝাপসা দেখাচ্ছে সবাইকে। উদয় বলল, আমি এখানে কেন? আমার চোখে ঝাপসা দেখতে পাচ্ছি কেন? আর নিশি কোথায়? আমি তো নিশির বাড়িতে ছিলাম, কিন্তু এখানে কি করে এলাম? নিশি মারা গেছে ভাইয়া, সাথে ওর মাও। উজানের মুখে এই কথা শুনে উদয় পুরো স্তব্ধ হয়ে গেল। চিৎকার করে বলল, কি বলছিস তুই উজান? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? নিশি মারা যাবে কেন? নিশি তো ফোনে আমাকে ডেকেছিল ওর মায়ের অসুস্থতার খবর দিয়ে, আর তুই বলছিস নিশি মারা গেছে? ফাজলাম করছিস আমার সাথে? উদয় চিৎকার করে কাঁদতে লাগলো। সবার চোখে পানি। উদয় যে নিশিকে কতটুকু ভালোবাসে সেটা সবাই জানতো। ঠিক সেই সময় নিশির বাবা আশরাফ খন্দকার আর এসপি জীবন হসপিটালে আসে। নিশির বাবা কেবিনে ঢুকে উদয়কে দেখিয়ে এসপি জীবনকে বলে, এসপি জীবন, এই উদয় মেরেছে আমার মেয়ে আর স্ত্রীকে। উদয়ের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। উজান ক্ষিপ্ত কণ্ঠে বলে, কি বলছেন আপনি আঙ্কেল? হ্যাঁ, ঠিকই বলছি। উদয় ছাড়া আর কে মারবে? উদয় ছাড়া বাড়িতে আর কেউই ঢুকেনি। উদয় আমার বাড়িতে ঢুকে আমার স্ত্রী আর মেয়েকে মেরে ফেলেছে। উজান বলল, ভাইয়া নিশি আর আন্টিকে কেন মারবে? ভাইয়া তো নিশিকে ভালোবাসতো, আর ভাইয়াকে ওই সময় কেউ আঘাত করে অজ্ঞান করে ফেলেছিল। আশরাফ খন্দকার চেঁচিয়ে বলে, মিথ্যা কথা, সব মিথ্যে কথা। তোমার ভাইয়াকে কেউ আঘাত করেনি, ও বাঁচার জন্য নিজেকেই নিজে আঘাত করেছে। ঘরে তো আর কেউ ছিলই না। উদয় এবার চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, কিন্তু আমি তো নিশিকে ভালোবাসতাম, আমি কেন ওকে মারবো বলুন? আশরাফ খন্দকার বলল, তুমি কখনো নিশিকে ভালোবাসনি উদয়। আমি এবার সব বুঝতে পারছি। তুমি আসলে এসেছিলে আমার স্ত্রীর উপর প্রতিশোধ নিতে। সবাই অবাক হয়ে গেল। আশরাফ খন্দকার এই কথা কেউ কিছুই বুঝতে পারছে না। এবার উজান বলল, আঙ্কেল আপনি এসব কি বলছেন? আন্টির থেকে কিসের প্রতিশোধ নেবে?
তোমার মায়ের চোখের পানির প্রতিশোধ। তোমার বাবা আর আমার স্ত্রী, তাদের বিয়ের আগে প্রেমের সম্পর্ক ছিল। হতে পারে সালমান চৌধুরীর বিয়ের পরও সেই ভালোবাসা রয়ে গিয়েছিল, আর সেই জন্য হয়তো মায়ের চোখে পানির প্রতিশোধ নিতেই তুমি আমার পরিবারে ঢুকেছিলে, আর এখন আমার স্ত্রী আর মেয়েকে মেরে ফেলেছো। আশরাফ খন্দকারের মুখে এই কথা শুনে সবাই জলি চৌধুরীর দিকে তাকালো। জলি চৌধুরী দু চোখ দিয়ে পানির স্রোত বয়ে যাচ্ছে। উজান মায়ের কাছে এগিয়ে গিয়ে মায়ের হাত ধরে বলল, মা সত্যি কি বাবার? হ্যাঁ, তোর বাবা বিয়ের আগে একজনের সাথে সম্পর্কে ছিল। বিয়ের পরও উনি ওনার ভালোবাসাকে ভুলতে পারেননি। আমার আড়ালে সেই ভালোবাসাকে মনে করতেন, কিন্তু আমাকে কখনো সেই জন্য অবহেলা করেননি। না, আমার প্রতি ওনার ভালোবাসার কমতি ছিল, আমি মেনে নিয়েছিলাম সেটা। আমি তো ওনাকে চিনতামও না যার সাথে তোর বাবার সম্পর্ক ছিল। আমি ওনাকে কখনো দেখিও নি। আশরাফ খন্দকার সঙ্গে সঙ্গে বলল, মিথ্যা কথা। আপনি সব জানতেন, আর এসব কিছু আপনি করিয়েছেন। আপনার স্বামী মারা গেছে, তারপরও আপনি আমার স্ত্রীকে খুঁজে বেরিয়েছেন, আর যখন পেলেন তখন আপনার ছেলেকে আমার পরিবারে ঢুকিয়ে দিলেন, আর আপনার ছেলে আমার বাড়িতে না থাকার সুযোগে আমার স্ত্রী মেয়েকে খুন করেছে। উদয় চিৎকার করে বলল, মিথ্যে কথা, এসবের কিছু হয়নি। আমি নিশিকে খুন করিনি, আমি নিশিকে খুন করতে পারি না। আশরাফ খন্দকার আবারও বলল, তুমি নিশিকে খুন করতে চাওনি, তুমি তো ওর মাকে খুন করতে চেয়েছিলে আর করেছিলে। ও কিন্তু নিশি হয়তো সেই খুন নিজের চোখে দেখে ফেলেছিল, তাই তুমি নিশিকে রান্নাঘরে নিয়ে গিয়ে ওর শরীরে আগুন লাগিয়ে মেরে ফেলেছ। উদয় ভ্রু কুচকে বলল, কি? নিশি আগুনে পুড়ে মারা গেছে? এসপি জীবন মাথা নুইয়ে বলল, হ্যাঁ উদয়, নিশি আগুনে পুড়ে মারা গেছে, আর নিশির মা ওনার ঘরে বন্দুকের গুলিতে মারা গেছে। উদয় ডুকরে ডুকরে কেঁদে ফেলল। আশরাফ খন্দকার উদয়ের দিকে আঙ্গুল তুলে শাসানো কণ্ঠে বলে, এভাবে কান্নার নাটক করে কোনো লাভ হবে না। আমি তোমার বিরুদ্ধে মামলা করব, ফাঁসির ব্যবস্থা করব তোমার। তুমি আমার সব কিছু শেষ করে ফেলেছ, ছাড়বো না তোমাকে আমি। এই কথা বলে আশরাফ খন্দকার চলে গেল। এসপি জীবন উদয়ের উদ্দেশ্যে বলল, আমার মনে হয় নিশি অন্য কোনো কারণে মারা গেছে। নিশি একটা মাফিয়া গ্যাংয়ের খোঁজ পেয়েছিল, আমাকে বলেও ছিল তার ফোনে সব ভিডিও আছে। ওই ভিডিওর জন্য কেউ হয়তো নিশিকে খুন করে ফেলেছে। উজান বলল, তাহলে নিশির ফোনটা চেক করলেই তো হয়। জীবন বলল, আমি নিশির ফোন চেক করেছি উজান, ফোনে কোনো ভিডিও নেই তাহলে কি কেউ ওই ভিডিওটা ডিলিট করে ফেলেছে? হয়তো। কিন্তু সমস্যা হচ্ছে নিশির বাড়ির সিসিটিভি ক্যামেরা কাউকে ধরা পড়েনি, শুধু উদয় ছাড়া। নিশি বাড়িতে ঢোকার পরে উদয় ছাড়া আর কেউ বাড়িতে ঢোকেনি, গেটের দারোয়ানও সেই কথাই বলছে। উদয় কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, আমি গিয়েছি নিশির বাড়িতে। নিশি আমাকে ডেকে নিয়ে গিয়েছিল, কিন্তু নিশিকে খুন করার জন্য নয়। আমি তো নিশিকে ভালোবাসি, আমি ওকে কি করে খুন করব? উদয় উজানের হাত ধরে বলল, ভাই তুই বিশ্বাস কর, আমি নিশিকে খুন করিনি, আমি নিশিকে খুব ভালোবাসি। আমি তোমাকে বিশ্বাস করি ভাইয়া, আমি তোমার কিচ্ছু হতে দেব না। জলি চৌধুরী, আয়শা চৌধুরী সবাই পাশে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছে। আশরাফ খন্দকার নিবিড়কে তার মা আর বোনের মৃত্যুর খবর সঙ্গে সঙ্গেই জানাতে চায়নি। নিবিড়ের ট্রেনিংয়ের আর 6 মাস বাকি আছে। সে যদি সব জানতে পারতো তাহলে ছুটে চলে আসতো দেশে। মা বোনকে তো আর ফিরে পাবে না। মাঝখান থেকে ব্যারিস্টার হওয়ার স্বপ্নটাই নষ্ট হয়ে যেত। প্রায় অনেক দিন পর মা বোনের মৃত্যুর খবর শুনে নিবিড় অনেকখানি ভেঙে পড়ে। সে মনে মনে জেদ নিয়ে নেয় দেশে গিয়ে ওই চৌধুরী পরিবারের সাথেই হবে তার প্রথম লড়াই। এর অল্প কিছুদিনের মধ্যেই উদয় পুরোপুরিভাবে অন্ধ হয়ে যায়, হারিয়ে যায় তার চোখের আলো। মাথায় আঘাতের ফলে আস্তে আস্তে চোখ অন্ধ হয়ে যায় উদয়ের। ডক্টর বলেছিল বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করলে উদয় ভালো হতে পারে, কিন্তু আশরাফ খন্দকার উদয়ের নামে মামলা করে। কোর্ট থেকে উদয়কে বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি, কিন্তু উদয়কে দোষী বলে শাস্তি দিবে সেই রকম কোনো শক্তপোক্ত প্রমাণও দেখাতে পারেনি আশরাফ খন্দকারের উকিল। তাই এই মামলাটা স্থগিত রাখা হয়েছিল। কিন্তু এতদিন পর নিবিড় খন্দকার ফিরে এসে আবার নতুন করে উদয়ের বিরুদ্ধে আপিল করে। ফ্ল্যাশব্যাক শেষ। উদয়ের মুখে সবকিছু শুনে মালা নীরব চোখের পানি ফেলছে। ইচ্ছে করছে তার চিৎকার করে কাঁদতে, সবাইকে শুনিয়ে দিতে যারা একদিন বলেছিল এত সুন্দর একটা মেয়েকে স্বামী খুব ভালোবাসবে। কিন্তু কোথায় আজ তার সৌন্দর্য, আর কোথায় তার স্বামীর ভালোবাসা? ওই মানুষগুলো জানেই না ভালোবাসা কখনো সৌন্দর্যে মিশে থাকে না, ভালোবাসা থাকে মনে। আর তার স্বামীর মনে তো অন্য কেউ আছে, সারা জীবন থেকে যাবে। কখনো ঠাঁই পাবে না এই মালা নামের সুন্দর মেয়েটা। মালা চুপ করে আছে, কিন্তু তার ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ উদয়ের কাছে স্পষ্ট। উদয় বলল, আমি জানি মালা, তোমার কষ্ট হচ্ছে। বিয়ের আগে যে কথাগুলো তোমার জানার কথা ছিল, সেই কথাগুলো তুমি এখন জানতে পারলে। আসলে পরিবারের সবাই ভেবেছিল
বিয়ে করলে আমি হয়তো নিজেকে ভুলে যেতে পারবো, কিন্তু আমি কি আদৌ নিজেকে ভুলতে পারবো? নিজের বেঁচে থাকতে তার স্মৃতি আর তার মৃত্যুর কারণ কখনো আমাকে ভুলতে দিবে না। তাই বলছে, তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইলে চলে যেতে পারো। আমি জানি তুমি অন্ধকে কখনো ভালোবাসতে পারোনি, আর এখন সব কিছু জেনে আমাকে তোমার ঘৃণা করা উচিত। তাই তুমি যখন বলবে আমি তখনই তোমাকে মুক্তি দিতে প্রস্তুত থাকবো। আর যদি থেকে যেতে চাও তাহলে বারণ করবো না, কারণ আল্লাহর কালামপুর আমি তোমার দায়িত্ব নিয়েছি, তাই আমি সেই দায়িত্ব অবহেলা করতে চাই না। এখন তোমার সিদ্ধান্ত যা হবে আমি তাই মেনে নেব। এই কথা বলে উদয় লাঠি হাতড়িয়ে আস্তে আস্তে বারান্দায় চলে গেল। মালা চোখের পানি ফেলে দিয়ে মনে মনে বলল, শুধু দায়িত্বের কথা বললেন, ভালোবাসার কথা তো বললেন না। কারণ আপনি কখনো আমাকে ভালোবাসতে পারবেন না, কিন্তু আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। কখনো ছেড়ে যেতে পারবো না আপনাকে। আপনি আমাকে নাই বা ভালোবাসলেন, কিন্তু আমি আপনাকে ভালোবেসে যাব। মালা ঘর থেকে বেরিয়ে গেল। মালা ঘর থেকে বেরিয়ে দেখে উজান বাড়িতে চলে এসেছে। মুখে ক্লান্তি আর বিষণ্ণতার ছাপ। হয়তো আজ সারাদিন কোর্ট প্রাঙ্গণেই ছিল। অন্ধ ভাইকে কোনোভাবেই জেলে যেতে দিবে না সে। উজানকে দেখে আয়শা চৌধুরী আর জলি চৌধুরী এগিয়ে গেল। জলি চৌধুরী উজানের বুকে পড়ে কাঁদতে কাঁদতে বলল, এখন কি হবে বাবা? আমি কখনোই আমার উদয়কে কোল ছাড়া করবো না। আমি আছি তো মা, চিন্তা করছো কেন? ভাইয়ার কিচ্ছু হবে না। আয়শা চৌধুরী বলল। উজান দাঁতে দাঁত চেপে বলল, ও আমার সাথে দেখা করেনি দাদিমা, ওর অ্যাসিস্ট্যান্টের কাছে বলে দিয়েছে দেখা করতে হলে কোর্টে ওর সাথে দেখা করতে। আয়শা চৌধুরী সবকিছুই বুঝতে পারছে, তাই আর কিচ্ছু বলল না। উর্মি ক্লাস থেকে বেরিয়ে দেখে পুলক কলেজের মাঠে দাঁড়িয়ে আছে। উর্মি কিছুটা অবাক হয়ে পুলকের দিকে এগিয়ে গেল। হাই। পুলক পেছনে তাকিয়ে দেখে উর্মি দাঁড়িয়ে আছে। উর্মিকে দেখে পুলকের চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। পুলক মুখ ফিরিয়ে নিল। পুলককে কথা বলতে না দেখে উর্মি আবারও বলল, তুমি কি আমাকে চিনতে পারছো না? চিনতে পারবো না কেন? ঠকবাজ মানুষগুলোকে আমি খুব ভালো করেই চিনে রাখি, যাতে দ্বিতীয়বার তাদের কাছ থেকে ঠকতে না হয়। হ্যালো, তুমি কি আমাকে এসব কথা বলছো? তো আর কাকে বলবো? কারণ তোমার ভাই একটা ঠকবাজ, তাই। শোনো, আমার ভাই কোনো ঠকবাজি করেনি, তবে যা করেছে তা ভুল করেছে। আর সেই জন্য তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো? সাহস থাকলে আমার ভাইয়ের সামনে গিয়ে বলো। কেন, তোমার ভাই কি এমন যে তোমার ভাইয়ের সামনে বলতে পারবো না? সত্যি বলতে আমার কখনো ভয় করে না। আচ্ছা, এসব কথা বাদ দাও না প্লিজ। এখন বলো, তুমি এখানে কিভাবে? তুমি কি এই কলেজে ভর্তি হয়েছো? তোমার এত কিছু জানার দরকার নেই। জানার দরকার আছে। বলো না প্লিজ, আমার ছোট ভাবি কেমন আছে? ছোট ভাবিও কি তোমার সাথে ঢাকায় এসেছে? কোথায় ভর্তি হয়েছে? তুমি বেশি কথা বলো। আর কে তোমার ছোট ভাবি? হ্যাঁ, তোমার বোন কারো ভাবি টাবি নয়। হ্যাঁ, আমার বোন শুধু আমার বোন, অন্য কারো কিছু নয়। উর্মি পুলককে ভেঙচি কেটে বলে, আসছে গলা ফাটাতে। তোমার বোন আমার ছোট ভাবি, একুয়েল পুষ্প চৌধুরী। পুলক বিরক্তি মুখে উর্মির দিকে তাকিয়ে বলে, কেন পুষ্প চৌধুরী? চৌধুরী নয়, শুধু শুধু তার নামের সাথে টাইটেল লাগিয়ে দরদ দেখাতে হবে না। তোমার ভাইয়ের সাথে খুব তাড়াতাড়ি আমার বোনের বিয়েটা ভেঙে যাবে। বাবা সব কাগজপত্র ঠিক করে খুব তাড়াতাড়ি এই বিয়েটা ভেঙে দিবেন, তাই কোনো চৌধুরী টাইটেলে আমার বোনের নামের সাথে জোড়ার দরকার নেই। উর্মি আবারও মুখ ভেঙচি দিয়ে বলল, ভাঙতে দিলে তো আমার ছোট দাভাই তোমার বোনকে গিয়ে তুলে নিয়ে আসবে, তখন দেখে নিও। তোমার ভাই যদি আমার বোনের ধারে কাছেও আসার চেষ্টা করে, তাহলে আমি তোমাকে তুলে নিয়ে যাব। তো যাও না তুলে নিয়ে, মানা করছে কি? এই কথা বলে উর্মি চুপ করে গেল। কি বলে ফেললো সে? কিন্তু পুলকের সেদিকে মনোযোগ নেই। ঠিক তখনই পাশ ফিরে তাকিয়ে দেখে পুলক পাশে নেই। হন হন করে হেঁটে গিয়ে বাইকে গিয়ে বসেছে। উর্মি এক দৌড়ে পুলকের বাইকের সামনে এসে দাঁড়ালো। পুলক ভ্রু কুঁচকে বলল, কি সমস্যা? আমার মনে হচ্ছে ছোট ভাবিও তোমার সাথে ঢাকায় এসেছে। নিশ্চয়ই কোনো ভার্সিটিতে ভর্তি হয়েছে। আমার ছোট ভাবি কোথায় ভর্তি হয়েছে তোমাকে সেই কথা বলে যেতে হবে। পুলক উর্মির কথায় কান না দিয়ে বাইকে স্টার্ট দিয়ে বলল, সরে যাও, না হলে কিন্তু গায়ের উপরে বাইক তুলে দিব। উর্মি মুখ ভেঙচি কেটে বলল, আমার গায়ের ওপর বাইক তুলে দিলে আমার ভাই তোমার গা থেকে চামড়া ছিঁড়ে নেবে। ভয় পাই না আমি তোমার ভাইদের। এই কথা বলে পুলক সত্যি সত্যি বাইক চালিয়ে দিল। উর্মি সঙ্গে সঙ্গে বাইকের সামনে থেকে সরে গেল। পুলক বাইক চালিয়ে কলেজ থেকে বেরিয়ে গেল। উর্মি দাঁতে দাঁত চেপে বিড়বিড় করতে করতে বলল, হেরে হওয়া সব পাইলস একবার দেহিস তোরে হানিতে সুবাইমু। নোয়াখালীর ভাষায় বিড়বিড় করতে করতে গালি দিল উর্মি। তার এক নোয়াখালীর বন্ধুর কাছ থেকে নোয়াখালীর ভাষাটা খুব রপ্ত করে নিয়েছে সে। পুলক বাইক নিয়ে সরাসরি পুষ্পের ভার্সিটির সামনে চলে গেল।
ক্লাস শেষে পুষ্প বেরিয়ে এলো ভার্সিটির মাঠে। মুখটা মলিন হয়ে আছে। যেহেতু সে দেরিতে ভার্সিটিতে ভর্তি হয়েছে, তাই তার অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছে, আর অনেক পড়াও। বাকি দিনগুলো নোটসগুলো পেলে ভালো হতো। পুষ্প বাড়িতে বসে সেগুলো শেষ করতে পারতো, কিন্তু কে দিবে তাকে নোটস? তার তো আর কারোর সাথে এখনো ভালোভাবে কথা হয়নি, কেউ চিনেও না তাকে। এইসব চিন্তা করতে করতেই পুষ্প হাঁটতে হাঁটতে ভার্সিটির বাইরে চলে এলো। পুষ্প তাকিয়ে দেখে পুলক বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। পুলক বাইক থেকে নেমে পুষ্পের দিকে এগিয়ে এসে বলল, কি হয়েছে আপু? মুখটা মলিন করে রেখেছিস কেন? কোনো সমস্যা? ভার্সিটি ভালো লাগেনি নাকি তোকে কেউ কিছু বলেছে? পুষ্প হেসে বলল, আরে ধুর বোকা, তেমন কিছুই না। যে ক্লাসগুলো মিস হয়ে গেছে সেই ক্লাসের পড়াগুলো নিয়ে চিন্তা করছিলাম। পুলক মুখে বিরক্তি নিয়ে বলল, আপু তোর সবসময় শুধু পড়াশোনার চিন্তা। আমি আমি তো কি না কি মনে করেছিলাম। পুষ্প হেসে বলল, ঠিক আছে, এখন বাড়িতে চল। বাড়িতে রতন চাচা চিন্তা করবে। আর বাড়িতে গিয়ে বাবাকে গিয়েও তো ফোন করতে হবে, না হলে বাবাও তো চিন্তা করবে। পুলক পুষ্পকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে গেল। লাইব্রেরিতে দাঁড়িয়ে কিছু প্রয়োজনীয় বইয়ের সাথে একটা ডায়েরিও কিনে নিল পুষ্প। তার আবার লেখালেখির খুব শখ। ডায়েরিটা দেখে তৎক্ষণাৎই কিছু লেখার ইচ্ছে হলো, তাই তো নিজের ব্যাগ থেকে কলম বের করে ডায়েরির প্রথম পাতায় লিখে নিল নিজের নাম। তার সঙ্গে তার ভার্সিটির নামটাও লিখে নিল। ঠিক তখনই লাইব্রেরির মালিক বলল, আপু, আপনি কি আরো কিছু নেবেন? পুষ্প ব্যাগে কলমটা রাখতে রাখতে বলল, না, আমি আর কিছুই নেব না। আমি শুধু এই বইগুলো আর এই ডায়েরিটা নেব। পুষ্প বইয়ের দোকানের টাকাটা মিটিয়ে সেখান থেকে বের হয়ে দেখে বাইরে বৃষ্টি হচ্ছে। কিন্তু লাইব্রেরির ভেতর থেকে বোঝার কোনো উপায়ই ছিল না বাইরে বৃষ্টি হচ্ছে। হাতে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 9টা বাজে। বৃষ্টি কমার আশায় থাকলে আরো রাত হয়ে যাবে। তাই পুষ্প একটা রিক্সা ডেকে সেই রিক্সায় উঠে পড়ে। সন্ধ্যা 7টায় বাড়ি থেকে বেরিয়েছিল সে। লাইব্রেরিতে এসে বইগুলো ঘাঁটতে ঘাঁটতে এতটা লেট হয়ে যাবে বুঝতে পারেনি। যদিও ঢাকা শহরের জন্য রাত 9টা খুব একটা নয়, কিন্তু বৃষ্টি থাকায় রাস্তাটা খুব নীরব হয়ে আছে। এখন মনে হচ্ছে পুলকটা সঙ্গে করে নিয়ে আসলে মনে হয় ভালো হতো। পুলক সঙ্গে করে আসতে চেয়েছিল, কিন্তু পুষ্প আসতে মানা করলো। বেচারার হঠাৎ করেই ঠান্ডা লেগে গেছে, হয়তো ঘরে থাকা এসি অন করে ঘুমিয়েছে। এখন বোনকে বলছে ঢাকার ওয়েদারটা স্যুট করছে না। পুষ্প আর কিচ্ছু না বলে তাকে ঘরে শুয়ে থাকতে বলে নিজেই বাড়ি থেকে বেরিয়ে এলো। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় আরেক কাণ্ড। রতন চাচা পথ আটকে বলল, মামুনি, আপনি গাড়ি কইরা বাইরে যান। পুষ্প তো অবাক। পুষ্প নিরুপায় হয়ে কিছুটা শক্ত কণ্ঠে বলল, রতন চাচা, আমি আপনাকে বলেছি আমার গাড়ি প্রয়োজন নেই, কেন এমন করছেন? আমি কেন অন্যের গাড়ি ব্যবহার করব? আপনি এরকমটা করলে কিন্তু আমি এই বাড়ি থেকেই চলে যাব আমরা। না মানে একা একা যাচ্ছিলেন তাই বলছিলাম। কোনো সমস্যা হবে না। আমি গ্রামে থাকলেও ঢাকায় আমার প্রায়ই আসা হতো, তাই টেনশন করার দরকার নেই। এই কথা বলে পুষ্প বাড়ি থেকে বেরিয়ে এলো। পুষ্প বুঝতে পারে না এই লোকটা কেন এমন করে। একাই বাড়িতে থাকতো, তারা এই বাড়িতে থাকার জন্য তো তার আরো বিরক্ত হওয়ার কথা। কিন্তু তা না করে লোকটা সারাক্ষণ তার পেছন পেছন ঘুরে, কোনো কিছু লাগবে কিনা, তার কি খেতে পছন্দ, তার সুবিধা অসুবিধা সবকিছু। পুষ্প রতন চাচার এসব কথা ভেবে মনে মনে হাসলো। হঠাৎ করে তার রিক্সাটা থামিয়ে বখাটে টাইপের 4টা ছেলে তার সামনে এসে দাঁড়ালো। এই বৃষ্টির মধ্যে ছেলেগুলো ভিজে চুবো চুবো হয়ে গেছে। পুষ্প ভ্রু কুঁচকে বলল, কি চাই আপনাদের? আমার রিক্সা কেন থামালেন? এদের মধ্যে একজন এই কথা বলাতে সঙ্গে সঙ্গে সবাই অট্টহাসিতে মেতে উঠল। পুষ্পের মনে মনে ভয় হলেও সে মুখে সেটা প্রকাশ করলো না। আবারও শক্ত কণ্ঠে বলল, দেখুন, আমার কাছে দামি কিছুই নেই, তাই যেতে দিন আমায় প্লিজ। পুষ্প রিক্সাওয়ালাকে বলল। চাচা, আপনি যান। রিক্সাওয়ালা রিক্সা চালাতে গেলে তাদের মধ্যে একজন রিক্সাওয়ালার গালে চড় মেরে বসলো। রিক্সাওয়ালা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল। পুষ্প আবারও বলল, আশ্চর্য, আপনারা এমন কেন করছেন? আমার কাছে যা আছে সবকিছু আপনারা নিয়ে নিতে পারেন, কিন্তু আমায় যেতে দিন প্লিজ। এই কথা বলে সবাই হাসতে লাগলো। পুষ্পর কাছে এই মুহূর্তে এই মুখের হাসিগুলো পৃথিবীর সবচেয়ে নোংরা হাসি লাগছে। পুষ্প বুঝতে পারছে কথায় কাজ হবে না, তাকে চেষ্টা করতে হবে। পুষ্প বলল, আচ্ছা ঠিক আছে, আমায় নামতে দিন। ছেলেগুলো একে অপরের দিকে তাকিয়ে হেসে বলল। ছেলেগুলো পুষ্পকে রিক্সা থেকে নামার জন্য সরে সামনে থেকে গেল। পুষ্প রিক্সা থেকে নেমে হাতে থাকা বই আর ব্যাগ শক্ত করে চেপে ধরে উল্টো দিকে দৌড় দিল। ছেলেগুলো একে অপরের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে পুষ্পর পেছন পেছন দৌড় দিল। পিচঢালা পথ দিয়ে পুষ্প নিজের সবটুকু দিয়ে দৌড়াচ্ছে। বৃষ্টিতেও এবার ভিজে চুপচুপে হয়ে গেছে সে। পুষ্প এই পথ দিয়ে আসার সময় দেখেছিল সামনে কয়েকটা দোকান আছে, আর সেখানে অনেক লোকজনও আছে। কোনোভাবে সেই জায়গায় পৌঁছাতে পারলে তার আর ভয় থাকবে না। পুষ্প দৌড়াচ্ছে আর তার পেছন পিছন ছিলগুলোও দৌড়াচ্ছে। পুষ্প দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে তার সামনে একটা গাড়ি চলে আসে।
সামনে একটা মেয়েকে দৌড়াতে আসতে দেখে গাড়ির মালিক গাড়িটা ব্রেক কষে। সঙ্গে সঙ্গে গাড়িটা থেমে গেল। পুষ্প হুমড়ি খেয়ে পড়লো গাড়ির উপর। পুষ্প থেমে যাওয়ায় ছেলেগুলো তার খুব কাছে চলে এসেছিল। পুষ্প বুঝতে পারছে সে এখন দৌড়ে ছেলেগুলোর সাথে পেরে উঠবে না, তাই তাকে যা করার সামনাসামনি করতে হবে। পুষ্প এবার হাত থেকে বইগুলো ফেলে দিয়ে তার ব্যাগ থেকে একটা ছুরি বের করে ছেলেগুলোর দিকে তাক করে বলল, আমার সামনে আসলে কিন্তু ছুরি মেরে দিব। ছেলেগুলো সঙ্গে সঙ্গে থেমে গেল। ওইদিকে গাড়ির মালিক এই বৃষ্টির মধ্যে গাড়ি থেকে নেমে পড়লো। গাড়িতে হেলান দিয়ে পুষ্পর উদ্দেশ্যে বলল। পুষ্প এক পলক তাকালো ছেলেটার দিকে। চোখের সামনে দেখছে একটা মেয়ে বিপদে পড়েছে, তারপরে এগিয়ে না এসে আবার জিজ্ঞেস করছে কোনো হেল্প লাগবে কিনা। পুষ্প রাগে দাঁতে দাঁত চেপে বলল, লাগবে না কোনো হেল্প। আপনারা সব পুরুষরাই এক। আমি নিজেই নিজেকে বাঁচাতে পারবো। ছেলেটা ঠোঁট বাঁকিয়ে বলল। পুষ্প বখাটে ছেলেগুলোর দিকে ছুরি তাক করেই আছে। তাদের মধ্যে একজন হেসে বলে। এই কথা বলে ছেলেটা পুষ্পর কাছ থেকে এগিয়ে যেতেই পুষ্প ছুরি দিয়ে ছেলেটার হাতে পোঁচ মারে। সঙ্গে সঙ্গে কেটে গেল হাতটা। ছেলেটা নিজের হাতের রক্ত দেখে বলে। এই কথা বলে সবগুলো ছেলে একসাথে পুষ্পের দিকে এগিয়ে গেল। পুষ্পর ডান হাতে দুজন আর বাম হাতে দুজন ধরে দাঁড়িয়ে আছে। পুষ্প চেষ্টা করছে তাদের হাত থেকে নিজেকে ছাড়াতে, কিন্তু পারছে না। এখনো ওই ছেলেটা গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমি না হয় বিদেশি বাবু, তোরা তো দেশি পোলা, তাই তো এক মেয়েকে 4 জনে ধরে রেখেছিস। বখাটে ছেলেগুলোর মধ্যে একজন হেসে বলে, আরে এই ফুলের মধু বেশি, তাই তো দেখছিস না আমাদের ভয় না পেয়ে ভাঙ্গা লড়তে চাইছে। তোরও যদি মধু খাইতে ইচ্ছা হয় তাহলে হিরোগিরি বাদ দিয়ে ভিলেন হয়ে আমাদের সাথে যোগ দে। ছেলেটা দাড়িতে হাত বুলাতে বুলাতে বলল। ও তাই? ভিলেন হলে বুঝিয়ে মধু খাওয়া যাবে? অন্য একটা ছেলে হেসে বলল। এই কথা বলেই সবাই একসঙ্গে হাসতে লাগলো। ঠিক আছে, তাহলে হাত মিলিয়ে নিলাম। পুষ্প ওদের কথা শুনে এবার খুব ভয় করছে তার। এই লোকটাও তো ওদের সাথে হাত মিলিয়ে নিল। পুষ্পের হাত পা কাঁপতে শুরু করলো। মনে মনে বলছে, আল্লাহ হেল্প করো। ছেলেটা দাড়িতে হাত বুলাতে বুলাতে এগিয়ে গিয়ে পুষ্পের সামনে দাঁড়িয়ে বলে। তাহলে দিয়ে দে আমাকে। ছেলেগুলো এক ধাক্কায় পুষ্পকে ওই ছেলেটার গায়ের উপর ফেলে দিল। ছেলেটা সঙ্গে সঙ্গে এই পুষ্পকে ধরে ফেললো। পুষ্প ভয়ার্ত চোখে তাকালো তার দিকে। বৃষ্টিতে ছোট ছোট ফোঁটাগুলো হামলে পড়ছে পুষ্পর ভয়ার্ত মুখে। ছেলেটা চোখের ইশারায় পুষ্পকে আশ্বাস দিল। ছেলেটা চোখ দেখে যেন পুষ্পের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। ছেলেটা পুষ্পের হাত ধরে তাকে নিয়ে হাঁটা ধরলে। পেছন থেকে বখাটে ছেলেগুলো বলল, কি রে, ওকে নিয়ে কোথায় যাচ্ছিস? একাই মধু খেতে চাস নাকি? ছেলেটা ওদের দিকে ঘুরে দাঁড়িয়ে বলে, এই নিবিড় খন্দকারের শেয়ার পছন্দ না। এই কথা বলে পুষ্পর হাত ধরে আবারও হাঁটা ধরলো। পেছন থেকে একটা ছেলে বলে ওঠে, এভাবে ওকে নিয়ে যাবি না, জানিস তো ফুলের মধু খেতে হলে আগে কিন্তু কাটার আঘাত সইতে হয়। নিবিড় পুষ্পকে ঠেলে সরিয়ে দিয়ে আবারও ঘুরে দাঁড়ালো ছেলেগুলোর দিকে। গা থেকে কোটটা খুলে শার্টের হাতা ফোল্ড করতে করতে এগিয়ে যেতে যেতে বলল, ঠিক আছে, চলে আই। বিদেশ থেকে অনেকদিন হাতটাকে বাজাতে পারিনি, আজ না হয় তোদের দিয়ে শুরু করব। তাদের মধ্যে একটা ছেলে নিবিড়ের দিকে তেড়ে গেলে নিবিড় ছেলেটার বুক বরাবর একটা লাথি বসিয়ে দেয়। সঙ্গে সঙ্গেই ছিটকে পড়ে যায় ছেলেটা। এটা দেখে বাকি ছেলেগুলো একসঙ্গে নিবিড়ের দিকে এগিয়ে যেতে গেলে ঠিক সেই সময় তাদের সামনে পুলিশের গাড়ি এসে দাঁড়ায়। এরই মধ্যে বৃষ্টিও কিছুটা কমে এসেছে। পুলিশ দেখে ছেলেগুলো উল্টো রাস্তা দিয়ে পালাতে গেলে গাড়ি থেকে পুলিশগুলো নেমে দৌড়ে তাদের ধরে ফেলে। পুষ্প যখন নিবিড়ের গাড়ির সাথে ধাক্কা খায় তখনই নিবিড় গাড়িতে বসে থেকে এসপি জীবনকে ঠিকানা সহ ইনফর্ম করে দেয়। জীবনের সঙ্গে সঙ্গে পুলিশ সহ গাড়ি নিয়ে হাজির হয়। এসপি জীবনের সাথে আসা পুলিশ কনস্টেবলগুলো ছেলেদের গাড়িতে তুলে নিল। নিবিড় মাটিতে পড়ে থাকা পুষ্পের বই আর ডায়েরিটা তুলে নেয়। বৃষ্টিতে বইগুলোও ভিজে গেছে। নিবিড় বইয়ের দিকে তাকিয়ে দেখে আইন বিষয়ক বই। বইয়ের সাথে থাকা ছোট্ট একটা ডায়েরি পড়ে থাকতে দেখে নিবিড় ডায়েরিটাও রাস্তা থেকে হাতে তুলে নিল। ডায়েরিটা খুলতেই প্রথম পাতায় চোখে পড়লো একটা মেয়ের নাম আর একটা কলেজের নাম। নিবিড় ডায়েরিটা তার পকেটে ঢুকিয়ে নিল। নিবিড় আবার নিচে পড়ে থাকা ছুরিটাও হাতে তুলে নিল। পুষ্পর সামনে গিয়ে দাঁড়িয়ে এক হাতে বই আর এক হাতে ছুরি ধরে বলল, কোনটা বেশি পছন্দ? যে কোনো একটা বেছে নিতে হবে। দুটো কখনো এক রাস্তায় চলতে পারে না, দুটো রাস্তা কিনা আলাদা। পুষ্প নিবিড়ের দুটো হাত থেকে ছুরি আর বই দুটোই নিয়ে নিল আর বলল, আমার কাছে দুটোই পছন্দ। একটা নিজের স্বপ্ন, আরেকটা নিজেকে রক্ষা করার হাতিয়ার। হ্যাঁ, সেটা তো দেখতেই পেলাম। এক আঘাতে কেমন রক্ত বের করে ফেললেন। এসপি জীবন তাদের দিকে এগিয়ে এসে বলল, কে বা কারা রক্ত বের করেছে শুনি। নিবিড় পুষ্পকে দেখিয়ে বলল, উনি এই ছুরি দিয়ে একটার হাত কেটে দিয়েছে। জীবন পুষ্পের দিকে তাকিয়ে বলল, তাহলে তো আমাকে জেলে নিতে হবে, আপনিও তো ওদের সাথে অপরাধী না? নিজেকে রক্ষা করা যদি অপরাধ হয় তাহলে জেলে যেতেই পারি। আমি যদি নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা না করি তাহলে আপনি কি সময় মতো আসবেন আমাকে রক্ষা করতে? আসবেন না তো।
এই যে এখন এলেন পুরো ড্রামা শেষ হবার পর, সিনেমাতে যেমন সবার শেষে পুলিশ এসে এন্ট্রি নেয়, সেটার মতো। জীবন আমতা আমতা করে বলল। মানে নিবিড় তাড়াতাড়ি করে বলে। এই না, ও কিন্তু নিজে থেকে আসেনি, আমি ওকে ইনফর্ম করে ডেকে এনেছি। পুষ্প আবারও জীবনের দিকে তাকিয়ে বলে। ও, তাহলে আপনি নিজে থেকে আসেননি, ইনফর্ম পেয়ে তারপরই এসেছেন? তাহলে এখন বলুন, আপনি কি করে আমায় রক্ষা করবেন? আপনাদের পুলিশদের সব সময় এন্ট্রিটাই নিতে দেরি হয় ঘটনা ঘটে যাওয়ার পর, সেই ঘটনার তদারকি করার সময়। 18 বছর ধরে তো সেটাই দেখে আসছি। এসপি জীবন গলা খাকারি দিয়ে কাশতে লাগলো। নিবিড় জীবনের কানের কাছে গিয়ে আস্তে করে বলল। কি হলো, কাশি উঠে গেছে? নিবিড় পুষ্পের উদ্দেশ্যে বলল। আপনি কোথায় যাবেন? চলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। এই কথা বলে নিবিড় এগিয়ে গেলেও পুষ্প দাঁড়িয়ে রইল। নিবিড় এক চোখ কপালে তুলে বলল। এখনো বিশ্বাস হয়নি আমাকে? আমি আপনাকে ওই ছেলেদের হাত থেকে বাঁচিয়েছি। কিন্তু ওদের তো এই কথাও বলেছিলেন আপনি শেয়ারে পছন্দ করেন না। আপনার এই কথার পর আপনাকে বিশ্বাস করা ঠিক হবে না তো? নিবিড় পুষ্পের কথা শুনে হা করে তার দিকেই তাকিয়ে বলে। আর ইউ সিরিয়াস? পুষ্প মাথা নুইল। ওয়াই নট? পুষ্প মাথা নুইয়ে বলল। নিবিড় জীবনের দিকে তাকালো। জীবন মিটিমিটি হেসে নিবিড়ের কাছে গিয়ে আস্তে করে বলে। কি খুব তো হিরো সাজার চেষ্টা করছিল তো এখন? নিবিড় দাঁতে দাঁত চেপে পুষ্পের কাছে এগিয়ে গিয়ে বলল। আমি আপনাকে ওদের হাত থেকে বাঁচিয়েছি। আপনি কোথায়? আমাকে ধন্যবাদ দিবেন, তা না করে আমাকে অবিশ্বাস করছেন। সবাই কিন্তু হিরো হয় না, হিরো সেজেও কেউ কেউ ভিলেন হয়ে যায়। যদি আপনি হিরো সেজে ভিলেন হয়ে যান, তাহলে তখন আমাকে কোন হিরো বাঁচাবে? তাই রিস্ক নেওয়ার দরকার নেই। জীবন এবার হাসি থামিয়ে রাখতে পারল না। সে উচ্চস্বরে হেসে ফেলল। জীবনের হাসি দেখে নিবিড় দাঁতে দাঁত চেপে ধরেছে। নিবিড় আবারও বলল। তাহলে আপনি কি এখন একাই যাবেন? ভয় করবে না এত রাতে আবারও যদি কোনো বিপদ হয়? পুষ্প জীবনের দিকে তাকিয়ে বলল। আপনি কি আমায় একটু পৌঁছে দিতে পারবেন? এটা কিন্তু আপনার দায়িত্বের মধ্যে পড়ে। জীবন হেসে দুহাত দিয়ে ইশারা করে পুষ্পকে তার গাড়িতে স্বাগতম জানালো। নিবিড় ভ্রুকুচকে বলল। মানে কি? আপনি তো কিছুক্ষণ আগেই পুলিশের 18 বছরের হিস্ট্রি শুনেছিলেন, আর এখন পুলিশকে হিরো ভেবে পুলিশের গাড়িতে চলে যাচ্ছেন। পুলিশ হিরো না হলেও ভিলেন হবে না কখনো। এসপি জীবন নিজের কলারটা একটু ঠিক করে নিয়ে গর্বের হাসি দিল। ঠিক সেই সময় পুলক বাইক নিয়ে চলে এলো সেই জায়গায়। বাইক থেকে নেমে দৌড়ে পুষ্পের সামনে এসে বলল। কি রে আপু, সেই কখন থেকে ফোন করছি, ফোন ধরছিস না কেন? তোর ফোনের লোকেশন ধরে তারপরে এখানে এলাম। আর এখানে পুলিশ কেন, কি হয়েছে? পুষ্প বলল। বাড়ি গিয়ে বলবো। পুষ্প নিবিড় আর জীবনের উদ্দেশ্যে বলে। আমার ভাই চলে এসেছে, আমি ওর সাথেই চলে যাই। জীবন মাথা নেড়ে হ্যাঁ বললেও নিবিড় কিছুই বলল না। মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। পুষ্প 2 কদম এগিয়ে গিয়েও আবার নিবিড়ের সামনে এসে বলল। ও হ্যাঁ, আপনাকে